কি বলো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি? কোনো কিছু কোনো প্রোডাক্ট সার্চ দিলাম যেটা অপটিমাইজ করা আছে, আমরা গুগলে প্রথম পেজে ওটা দেখতে পাই। আচ্ছা, ধরো এই যে কস্ট্রা নামে একটা ওয়েবসাইট, হ্যাঁ, কস্ট্রা। তো অনেক মানুষ এই কস্ট্রার নাম শুনছে, এরা খুব ভালো গ্রোসারি দেয়। তো এখন কস্ট্রার ওয়েবসাইট জানেন, ধরো অনেকে কোডবিন বিডির কথা শুনছে, ভর্তি হবে, ওর দেখার ইচ্ছা কোডবিন বিডিতে কি কি আছে ওয়েবসাইটে। তো এখন ও যদি এখন দেখো এই যে কস্ট্রা লিখে সার্চ করে, অন্য একটা ওয়েবসাইট চলে আসছে। আসলে আসার কথা ছিল কস্ট্রা.কম, অন্য একটা ওয়েবসাইট এসে বসে আছে। তাহলে কি আমার এই ট্রাফিকটা মিস হলো না? অর্থাৎ ভুল করে মানুষ একটা ট্রাফিক মিস করে ফেললো। এখন কেউ যদি বলে ভাই আমি কোডবিন বিডিতে ভর্তি হবো, কোডবিন বিডি লিখে সার্চ করলো, কোডবিন বিডির ওয়েবসাইটটা চলে আসছে। আচ্ছা, অনেকে আবার কোডম্যান স্পেস বিডি লেখে, তাও আসছে। অনেকে কোড স্পেস ম্যান স্পেস বিডি লেখে, তাও আসছে। আবার অনেকে কোডম্যান বিডির একটা শর্ট ফর্ম সিএমবিডি, হ্যাঁ, মানে কোড ম্যান সিএমবিডি লেখে, তাও আসে। এই যে, তাইলে কি আমার ট্রাফিক গুলো কোথাও যাইতেছে না, তাই না? এই ব্যাপারটাই হচ্ছে ওয়েবসাইটের এসিও। এটা হচ্ছে ডোমেইন এসিও করা, আমরা ওয়েবসাইটটাকে এসিও করতেছি, এক নাম্বার পয়েন্ট। অর্থাৎ কোডবিডি.কম আসবে। আবার অনেকে লিখতে পারেন এরকম বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স হতে পারে, বা বেস্ট ধরে যে ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ, এটাতেও আমরা ফার্স্টে। ও কিন্তু কোডবিডির নাম জীবনেও শুনে নেই। তাইলে কেউ যদি ওয়ার্ডপ্রেসের কোর্স করতে চায়, ও ফার্স্টে ঢুকবে আমাদের। তাহলে কি আমি গুগল থেকে ট্রাফিক পাচ্ছি না? আচ্ছা। আবার বেস্ট গ্রাফিক ডিজাইন কোর্স ইন বাংলাদেশ, এটাতে ক্রিয়েটিভ ফার্স্টে, সেকেন্ডে কোডবিন বিডি আছে। তাইলে মানে প্রথম 10টা রেজাল্টে ট্রাফিক ডিস্ট্রিবিউট হয়, 80% মানুষ প্রথমটাতেই যায়, আর বাকি 20% ঘুরে দেখে, এটাতে গেল, এটাতে গেল, এটাতে গেল, এটাতে গেল। ঠিক আছে? বা বেস্ট লিড জেনারেশন শিখতে চাচ্ছে সে, লিড জেনারেশন কোর্স ইন বাংলাদেশ, এটাতে আবার আমরা ফার্স্টে। তাইলে এরকম আমাদের যে কয়টা, মানে ব্যাপারটা পুরো বোঝার চেষ্টা করো, আমি কোডবিন বিডিতে বোঝাচ্ছি। আমাদের যে কয়টা কোর্স, আমি যদি ওই কয়টা কোর্সকে, আমি কিন্তু এখানে কোথাও কোডবিন বিডির কথা লিখি নেই। কোডবিন বিডি কথা লিখলে সেটাকে ডোমেইনের এসইও বলা হয়, অর্থাৎ কোডবিন বিডি লিখে কোডবিন বিডি সাইডে ঢুকতেছে, বা মিনাজুল আসিফ লিখে মিনাজুল আসিফের ওয়েবসাইটে ঢুকতেছে। আরেকটা হচ্ছে কি, এটাকে লং টেল কিওয়ার্ড বলি আমরা। লং টেল মানে কি? লম্বা লেজ। যখন দুইটা কিওয়ার্ডের বেশি থাকে, তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড, এখানে কটা, পাঁচটা ছটা ওয়ার্ড না, এগুলোকে আমরা লং টেল কিওয়ার্ড বলি। এই লং টেল কিওয়ার্ড দিয়ে আমার একটা যদি দারাজ হইতো, দারাজ কি সেল করে? ধরো পানি সেল করে। তাহলে বেস্ট মাম ওয়াটার লিখে সার্চ করে যদি দারাজের ওয়েবসাইট আসে, তাইলে মামের মানে ওয়েবসাইটে না গিয়ে দারাজ থেকে মানুষ কিনবে না? তাহলে কি তার প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করতে হবে না? আমি যেরকম এই যে প্রত্যেকটা কোর্সের এসইও করছি, এটা কি এমনি আসছে? এটা নিশ্চয়ই অনেকগুলো কাজ করা লাগছে, বছরের পর বছর কাজ করা লাগছে। ঠিক আছে? তো এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি, আমাদের প্রোডাক্ট হচ্ছে কোর্স। তাহলে আমাদের প্রত্যেকটা কোর্সকে আমি আলাদা আলাদা ভাবে এসইও করে নিচ্ছি। এভাবে তুমি বেস্ট ইথিক্যাল হ্যাকিং টেকনিক লিখে সার্চ করো, ম্যাক্সিমাম দেখবে 1 2 3 আমাদের 5 3 এর মধ্যে আছে। তাইলে এই ব্যাপারটাকে এসইও বলা হয়, এবং যার কারণে আমরা প্রত্যেক মাসে প্রায় 8,000 ট্রাফিক এই অর্গানিক পাই। কেউ কোনো মেয়ে নাম জানে না, কিন্তু নাম না জেনে সে ঢুকতেছে ওয়েবসাইটের মধ্যে, তারপর আমাদের সম্পর্কে জানতেছে। তাহলে এটা কি অর্গানিক না ব্যাপারটা? আচ্ছা, এই লং টেল কিওয়ার্ড এখন কি হবে, মানুষ কি দিয়ে সার্চ করতে পারে, এইটা আবার বুঝতে হবে না? আমি এমন একটা কিওয়ার্ড নিলাম, বেশ ধরো ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ টু গেট সাকসেস, আমি আমার মন মতো ইচ্ছা মতো একটা লিখলাম। তাহলে কি হবে? কেন হবে না? এইটা দিয়ে ট্রাফিক নাই। ট্রাফিক নেই মানে বুঝছো? মানে সার্চ করে না কেউ, মানে এটাতে কেউ সার্চ করে না। এমন এমন একটা কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কে আসলাম, যেটা দিয়ে সার্চই করে না, ওই র্যাঙ্ক করে লাভ আছে? তাইলে আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। এই ব্যাপারটাকে বলা হয় সার্চ ভলিউম। কি বলে? আলিফ আসছো? সার্চ ভলিউম মানে গুগলে প্রত্যেক মাসে একটা কিওয়ার্ড দিয়ে কত মানুষ সার্চ করে। ইসলাম আসছোস না? তুই ফাইমের সাথে গিয়ে যে রানটা ডিউ আছে ওটা দিয়ে দে, যা ধানমন্ডি লেগে গিয়ে। হুম, আচ্ছা ঠিক আছে, রাতে দিস। আচ্ছা,
এই কিওয়ার্ডের এই ভলিউমটা আমরা বুঝবো কেমনে? ভলিউম বোঝার জন্য অনেকগুলা সফটওয়্যার আছে, যেমন উবার সাজেস্ট। এটা ডেইলি 3টা করে সার্চ করতে দেয় ফ্রিতে, এটা পেইড টুল। এছাড়াও কিওয়ার্ড রিভেইলার, এই সাইডে কি হলো আবার? দেখ, উবার সাজেস্ট। এখন ধরো আমি আসলে বুঝতে চাচ্ছি মানুষজন কি লিখে সার্চ করে, আমার মনে যা আসে আগে লিখবো, বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ বা বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ বা আচ্ছা, এটা ইংলিশ না দিয়া আমি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটা কি আমেরিকার মানুষ সার্চ করবে? বা ইন বাংলাদেশ মানে তো বাংলাদেশের মানুষই সার্চ করবে। সো এই যে সার্চ, এই সার্চটা কোন দেশ থেকে, এটা আমরা এখানে আমরা হচ্ছে বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিব। এই যে বাংলাদেশ অথবা ওয়ার্ল্ড ওয়াইড একটা অপশন আছে, এটা জানি কই। আচ্ছা, তারাও দেখতেছি, আগে বাংলাদেশটা দিয়ে সার্চ করি। তো এখন এটা দিয়ে সার্চ করার পর এই সফটওয়্যারটা আমারে বলবে যে ভাই তুমি যে কিওয়ার্ডটা নিছো বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটা যে সার্চ ভলিউম দেখাবে তোমাকে, এই যে 320। অর্থাৎ প্রত্যেক মাসে 320 জন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে। এসইও ডিফিকাল্টি, র্যাঙ্ক করতে কত কষ্ট হবে? র্যাঙ্ক করতে কষ্ট মানে কি? এখন এই যে ধরো বেস্ট, আচ্ছা আমি এই কিওয়ার্ডটাতে সার্চ করলে কি আমি কোনো ট্রাফিক পাবো? যদি ইউআর সাজেস্টে সার্চ করে দেখবে জিরো দেখাবে। তাইলে এভাবে তুমি ডিসাইড করবা কোন কিওয়ার্ড দিয়ে তুমি নিবা কি নিবা না। 100-র উপরে থাকলে বুঝবা ভালো, ঠিক আছে? আর এসইও ডিফিকাল্টি ইজি বা মিডিয়াম হইলে ভালো। এটা স্কোর দিছে 23। এটা যত কম হবে তত তোমার জন্য ভালো। এটা যদি 1 হইতো তোমার অল্প কাজে গুগলে ফার্স্ট র্যাঙ্ক করতো। এটা যদি 50 হয়, র্যাঙ্ক করতে তোমার 6 মাস লাগবে, 1 বছর লাগবে, কাজ করতে হবে অনেক। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করি, তখন এই কিওয়ার্ডের আমরা প্রথম 10টা রেজাল্ট, সবসময় বলে না গুগলের ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ মানে হচ্ছে 10টা রেজাল্ট, এই 10টা রেজাল্টে ঢুকাইতে হবে, এটা হচ্ছে কাজ। তাইলে উবার সাজেস্টে এইটার পাশাপাশি আরো এমন অনেক কিছু থাকতে পারে না, যে টপ ফ্রিল্যান্সিং কোর্স, এটা দিয়েও তো সার্চ করতে পারে। তাই এখন আমি আসলে জানতে চাচ্ছি এটার বাইরেও আরো কোনো কিওয়ার্ড আছে কিনা। তো হাতের বাম দিকে দেখো কিওয়ার্ড আইডিয়াস নামে একটা অপশন আছে, দেখছো? এই কিওয়ার্ড আইডিয়াসে গেলাম। ও এখন আমাকে আমার এই কিওয়ার্ডের আশেপাশে আরো কতগুলো কিওয়ার্ড বাইর করে দিবে, এই যে বাইর করে দিচ্ছে দেখো। এই যে বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ দিয়ে 320 সার্চ। আরো বেটার আছে, দেখো বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট দিয়ে অনেকে সার্চ করে। তাইলে আমার দেখছো এটা মাথায় ছিল না, তার মানে তুমি একটা আইডিয়া পাইলা। এবং এটা সার্চের রেজাল্ট অনেক ভালো, মানে অনেক ভলিউম ভালো অনেক। ঠিক আছে, এসইও ডিফিকাল্টি ওই 22-এর মতোই আছে, 22-23। আর এটা বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স, এটা 70, খুব বেশি সার্চ নাই। এটা ডিফিকাল্টি অনেক হাই, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতেছে, কোনো লোকেশন দেওয়া নাই। আচ্ছা, বেস্ট অনলাইন ফ্রিল্যান্সিং দিয়েও কিন্তু 50 জন সার্চ করে। তাইলে আমি আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া পাইলাম না? এখন এগুলো কেন দেখাচ্ছি, একটা ওয়েবসাইটের ভিতরে এই কস্টটা কি করে আগে জানতে হবে তোমার, যখন তুমি এসইও করবা। আচ্ছা আমি একটু বলি না, আমরা এসইও যে কাজগুলা করব, ওয়েবসাইটের ভিতর থেকে যে সমস্ত কাজগুলা করা হয় সেটাকে বলে অন পেজ এসইও। আর ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজ করা হয় সেটাকে বলে অফ পেজ এসইও। আমরা শুধুমাত্র ক্লায়েন্টদেরকে অন পেজ এসইও অফার করব, কারণ অফ পেজ এসইও ইটসেলফ একটা কোর্স, 3 মাস 6 মাসের একটা কোর্স। ব্যাপারটা বুঝছো? এটা হিউজ, অনেক বেশি জিনিসপত্র। তার মানে আমরা আজকে যা দেখবো এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতর থেকে, এটা হচ্ছে অন পেজ এসইও কাজ। অর্থাৎ আমরা কোডবেন বিডি লিখলে codebenbidi.com এই ওয়েবসাইটটা আসবে, এতটুকু পর্যন্ত করে দিতে পারবো। কিন্তু এই যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ বা বেস্ট ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ, এটা দিয়ে র্যাঙ্কে আনতে হইলে অন পেজের পাশাপাশি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর তোমাকে অফ পেজ এসইওর কাজ করতে হবে। ঠিক আছে? সুতরাং কোনো ক্লায়েন্টকে এভাবে প্রমিস করবা না তুমি একটা কিওয়ার্ড দিলে আমি তোমার গুগলের 10-এর মধ্যে র্যাঙ্ক করাই দিতে পারবো, এটা প্রমিস করবা না। এটা লং টেল কিওয়ার্ডের কাহিনী। এটা একজন এসইও এক্সপার্ট কাজ করবে, আমরা এসইও এক্সপার্ট না, আমরা ওয়েব ডিজাইনার। সো আমরা ওয়েবের ভিতর থেকে যা করব সেটা হচ্ছে অন পেজ এসইও। যেমন কেউ যদি কোডবেন বিডি লেখে বা কোনো একটা ইনস্টিটিউটের নাম লেখে, যেমন কস্টা লিখলে আমি এই কস্টার ওয়েবসাইটটা এখানে এনে দিতে পারবো। ঠিক আছে, এতটুকু পর্যন্তই আমরা করব। আচ্ছা, তো প্রথমে তোমাকে আসলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে ভাই তোমার কোনো টার্গেটেড কিওয়ার্ড আছে কি। টার্গেটেড কিওয়ার্ড আবার কি? আচ্ছা, এই যে গুগলে কোনো কিছু যে যে লিখতেছি এটাই কিওয়ার্ড। আমরা গুগলে যা লিখতেছি, মিনাজুল আসিফ বা বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটাই কিওয়ার্ড। ঠিক আছে, এটাকেই কিওয়ার্ড, কোনটা লং টেল কিওয়ার্ড, কোনটা ছোট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড।
তো এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে, মানে লং টেল কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার জন্য তো আমাদের জানতে হবে এদের প্রোডাক্টটা কি, বা ক্লায়েন্টের মনে মনে থাকতে পারে। যেমন আমি একটু চিন্তা করি, এটা কি হতে পারে, গ্রোসারি সাপ্লাই, রেস্টুরেন্ট সাপ্লাই, এবং এটা কোন দেশি কোম্পানি, এটা হচ্ছে আমেরিকান কোম্পানি, স্টাফোর্ড। তো ও টার্গেট হইতে পারে কি, বেস্ট গ্রোসারি সাপ্লাই ইন ইউএসএ, বা বেস্ট আরেকটু ন্যারো ডাউন করলে বেস্ট গ্রোসারি সাপ্লাই ইন স্টাফোর্ড। মানে কি, আমরা বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশও সার্চ করতে পারে, আবার যে ঢাকায় আছে সে সার্চ করতে পারে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন ঢাকা, তাই না? তার মানে লোকেশন বেজও টার্গেট করতে পারে, আবার মানে পুরো দেশ ওয়াইজও টার্গেট করতে পারে। এটা এখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো, ভাই তোমার টার্গেট কিওয়ার্ড কি, ঠিক আছে? তাহলে কস্টটা এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড। তার একটা সেকেন্ড কিওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে বেস্ট এই গ্রোসারি সাপ্লাই ইন স্ট্যাফোর্ড বা ইউএসএ, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই দুটো কিওয়ার্ড তুমি জেনে নিবা। ক্লায়েন্ট অনেক সময় কিছুই জানে না, ও জানেই না কিওয়ার্ড কি জিনিস, এরকম অনেক ক্লায়েন্ট পাবা। তখন তোমার নিজে বাইর করতে হবে, এই যে আমি সাইটটা দেখে বুঝলাম এটা একটা গ্রোসারি সাপ্লাইয়ের ওয়েবসাইট এবং এর লোকেশন হচ্ছে ইউএসএ তে, তাইলে আমি কিওয়ার্ড নিতে পারি বেস্ট গ্রোসারি সাপ্লাই ইন ইউএসএ। সুতরাং ক্লায়েন্টের এন্ড থেকে কোনো হেল্প না আসলে তুমি ট্রাই করবা। এখন এই যে বেস্ট গ্রোসারি সাপ্লাই ইন ইউএসএ, এটার কি ভলিউম আছে কিনা আমার দেখা লাগবে না? তাইলে আমি ফার্স্টে উবার সাজেস্টে চলে যাব। কোম্পানির নাম দিয়ে তো এসিও করবোই, এর পাশাপাশি উবার সাজেস্টে দুটো তিনটার বেশি সার্চ করতে দেন, আর একটা সিং দিয়ে ট্রাই করি, মানে ডেইলি আর কি। এটা পেইড টুল, আমরা তিনবার সার্চ করতে পারবো ডেইলি, এই জন্য আমি অন্য সিং দিয়ে সার্চ করতেছি। তাইলে আচ্ছা, যে এটাকে বলা হয় বেস্ট বা টপ, এরকম একটা ওয়ার্ড রাখতে হবে। মানুষজন কিন্তু গ্রোসারি সাপ্লাই ইন ইউএসএ খুব কমই লিখবে, বেস্ট গ্রোসারি সাপ্লাই লিখবে, টপ গ্রোসারি সাপ্লাই লিখবে, ঠিক আছে? বেস্ট গ্রোসারি সাপ্লাই ইন, সাপ্লায়ার না, ইন ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এটা ইউএসএ দেওয়া আছে, ফাইন, সার্চ করি। হ্যাঁ, আচ্ছা, একটু আইডিয়াসে গিয়ে দেখি। ইউনাইটেড স্টেটস মনে হয় সব পুরো লিখবে না, তাই না? ইউএসএ দিয়ে সার্চ করে দেখছো, লগ ইন করতে বলতেছে। এটাতে একটু দেখি, গ্রোসারি সাপ্লাই ইন ইউএসএ। এই যে গ্রোসারি স্টোরস, এটাও দেওয়া যায়। 8,000 কিওয়ার্ড, ওরে বাবা, ডিফিকাল্টি দেখছো 83, টাফ, অনেক টাফ। এটা যত বেশি হবে তত টাফ, লাল করে দিচ্ছে, তার মানে কি হাই ডিফিকাল্টি। আর হলুদ মানে কি মিডিয়াম, আর সবুজ মানে হচ্ছে ইজি। তার মানে এটা দিয়ে আমার র্যাঙ্ক করাতে জীবন বের হয়ে যাবে, সমস্যা নাই। আর একটা আছে গ্রোসারি সাপ্লাই। আচ্ছা, এই ব্যাটাটা কোন জায়গায় জানি সাপ্লাই দেয়, স্ট্যাফোর্ড না? স্ট্যাফোর্ডে আমি তাইলে গ্রোসারি সাপ্লাই, সাপ্লায়ার বা এরকম লিখতেছি না, আমরা কিওয়ার্ডটা যাতে পাই এভাবে লিখি, হ্যাঁ। দেখছো, তাহলে আমি দেখছো কিওয়ার্ড গুলো ঘুরাইতে হচ্ছে আমার। সফটওয়্যার না থাকলে আমি কি আন্দাজে একটা দিয়ে করে দিলে হইতো, হইতো না, আমার ডিফিকাল্টি দেখতে হবে, মানে সরি, সার্চের ভলিউম দেখতে হবে। এটা দিয়েও নেই। আচ্ছা, তো আমরা গ্রোসারি সাপ্লাই ইউএসএ দিয়ে ট্রাই করি, ঠিক আছে? গ্রোসারি সাপ্লাই ইউএসএ। এখন ইন দিয়ে, না এই যে এটা আছে, আচ্ছা, ইন দিয়ে ট্রাই করি তাহলে, সার্চ।
আছে, হ্যাঁ। সরি, গ্রোসারি স্টোরস আছে, গ্রোসারি স্টোরস আছে, এটা দিয়ে আমরা ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, গ্রোসারি স্টোরস। আরেকটা জিনিস চেক করবা, সেটা হচ্ছে কি গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, এটাকে আমরা বাংলাদেশ না দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড দিব। আচ্ছা, তোমরা দেখবা সার্চ আছে কিনা। অনেক সময় দেখবা এটা এটা হচ্ছে গুগল ট্রেন্ডস, হচ্ছে গুগলের অরিজিনাল সার্চ থেকে নেয়, হ্যাঁ। আর উবার সাজেস্ট অনেক সময় থার্ড পার্টি এপিআই ইউজ করে। তো তারপর অনেক সময় দেখবা যে কোনো একটা সময় সার্চ হয়েছিল, এখন নাই। যেমন করোনার একটা ইনজেকশন, ওই করোনার টাইমে 2021 সার্চ হয়েছিল, এখন আর নাই। এরকম কোনো কিওয়ার্ড নেওয়া যাবে না। কিছু আছে তোমার সিজনাল, যেমন এসি। এসি সার্চ করবে হচ্ছে মানুষ গরমকালে, এই 6 মাস সার্চ করবে। ঠিক আছে, তো এই এরকম সিজনাল কোনো কিওয়ার্ড কিনা, বা এই কিওয়ার্ডটার আসলে এক্সিস্টেন্স আছে কিনা, নাকি ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট যদি পাও তাহলে ওই কিওয়ার্ডটা নিবা না। আচ্ছা, তো আমি একটা সেকেন্ডারি কিওয়ার্ড পাইলাম, আর একটা মেইন কিওয়ার্ড পাইলাম। এখন আমাদের কাজ শুরু। এই যে যে কাজগুলো করলাম এগুলোকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, এতক্ষণ যা করলাম এই কাজটুকু কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ শেষ, আমার কাজ শুরু। প্রথমে আমার একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও, দুইটা প্লাগইন আছে। আমার কাছে র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে, এটা ফ্রিতে অনেক কিছু দিয়ে রাখছে। আচ্ছা, তো এই র্যাঙ্ক ম্যাথ বেসিক্যালি কি করে, ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট গুলো সাজায় টাজায় গুগলে জানায়। মানে গুগলে আমরাই জানাবো, গুগল জানতে আসবে, এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ওরে হেল্প করবে। ভাই তোমার মেইন কিওয়ার্ড এটা, সেকেন্ড কিওয়ার্ড এটা, এই এই কটা পেজ আছে, এই পেজে এই এটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, অনেক কিছু আছে, এগুলো সব এই প্লাগইনটা বলে দিবে। তাইলে এটা ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না। আর এসইও তখনই করবা যখন একটা ফুল ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে, এই ওয়েবসাইটে আর কোনো হাত দিবা না। যদিও আমরা গুগলে সাবমিট করার পর গুগলে র্যাঙ্ক হইলে, তোমার একটা পেজ নতুন করে ঢুকাইছো, প্রত্যেক 15 দিন পর পর গুগল আইসা ওয়েবসাইটে দেখে নতুন কোনো পেজ আসছে কিনা, কোনো লেখা চেঞ্জ হয়েছে কিনা, বা কোনো পেজ বাদ বাদ পড়লে ওইটা সে কাউন্ট করে না, ওটা আমার ম্যানুয়ালি বাদ দেওয়াইতে হয়। কিন্তু নতুন কোনো পেজ আসলে ও নিজেই আপডেটেড হয়ে যায়। সো আমার আর বারবার কষ্ট করার দরকার নাই। তারপরও আমরা চেষ্টা করব সাইটটা কমপ্লিট হওয়ার পর এসিও করতে। এসইও, স্পিড, সিকিউরিটি, এই তিনটা জিনিস ওয়েবসাইট কমপ্লিট হওয়ার পরে দিবা, সমস্ত ফিচার কমপ্লিট। তুমি গিয়ে দেখবা কোনো এক্সট্রা পেজ আছে কিনা, কোনো পোস্ট আছে কিনা, কোনো এক্সট্রা মিডিয়া ফাইল আছে কিনা, তারপরে এসইও করবা। কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট, এটা এটা ক্লায়েন্টের জিমেল দিয়েও করতে পারো, তোমার জিমেল দিয়েও কানেক্ট করতে পারো। তা আমি আমার গুগল দিয়ে কানেক্ট করে ফেলতেছি। এটা ফ্রি প্ল্যান অ্যাক্টিভেট করে দিলাম, হ্যাঁ। যা আছে এগুলো সব যা আছে বাই ডিফল্ট। স্টার্ট, স্টার্ট, কন্টিনিউ। ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট? শপ, তার মানে ওয়েব শপ, ঠিক আছে। এখানে ক্যাটাগরি চুজ করবা। এটা একটা অর্গানাইজেশন, কোম্পানির নাম কি, কস্ট্রা। এই যে অল্টারনেটিভ নাম, এইখানে আমার সেকেন্ড যে কিওয়ার্ডটা ছিল, গ্রোসারি স্টোর ইন ইউএস। এই অল্টারনেটিভ নামটা কোন জায়গায় হেল্প করবে? আমরা যখন এই যে কোডবেন বিডি লিখে সার্চ করি, তখন দেখো যে কোডবেন বিডির পাশে এই যে অল্টারনেটিভ একটা নাম দিছি না, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, পাইপ দিয়া, এটাই সেই নামটা, অল্টারনেটিভ নাম। এছাড়াও আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটের এই যে ট্যাবের উপরে যখন আমরা হাত রাখি, কি লেখা দেখা যায় দেখছো, ওই যে বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এটাই হচ্ছে তোমার সেকেন্ড যেটা অল্টারনেটিভ যে কিওয়ার্ডটা। আচ্ছা, এই ট্যাবে আইকন টাইকন দেওয়া শিখে নিও, ঠিক আছে। এগুলো ওই যে থিম কাস্টমাইজেশনের সময় কাস্টমাইজ অপশনে গেলে পাওয়া যায়। লোগো ফর গুগল, অর্থাৎ এই যে কস্টটা তোমার মেইন কিওয়ার্ড, এই কস্টটা লিখে সার্চ করলে কোন ছবিটা গুগল পাবে। যেমন আমি কোডম্যান বিডি লিখে সার্চ করলে ইমেজেসে গেলে এই যে কোডম্যান বিডির লোগো, এই যে ছবি আসছে, এই লোগোটা, ছবি দেখে কি গুগল বুঝছে এটা কোডম্যান বিডির লোগো? ও কেমনে জানছে? আচ্ছা, এটা আর কি আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, ইমেজেসে করতে হবে, অল্টার ট্যাগ বলে এটাকে। তো আমরা এই যে গুগলে এই কোডম্যান বিডির মেইন এই ওয়েবসাইটের লোগো আছে কিনা আল্লাহ জানে। লোগো তো আছে, কই আছে?
এটা 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 তো আইকন খালি, হ্যাঁ। এই যে ফুলটা, হ্যাঁ। এই লোগোটার অল্টার অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সট মানে কি, এই গুগল আসলে এই অল্টার টেক্সট দিয়ে বুঝে। হ্যাঁ, তাহলে তুমি আমার এই ছবিটা নামাও, এই ছবিটা নামা, দেখবে এটার ভিতরে অল্টার টেক্সটে কোডেনবেরি লেখা আছে। আচ্ছা, তার মানে এই অল্টার টেক্সটের মধ্যে কি দিব, ওই যে কস্টটা। আমার মেইন টার্গেট কি, কস্টটা লিখে সার্চ করলে এই কস্টটা আসবে। আর টাইটেলেও দিয়ে দিও, তাহলে তুমি ওই যে সার্চ করতে পারবা, কস্টটা লিখে সার্চ করলে এই ছবিটা চলে আসবে। এই যে এখানে সার্চ করলে চলে আসতো। ছবিটা টাইটেলটা চেঞ্জ করে নিলাম, আর অল্টার টেক্সট মাস্ট ইউজ দ্য ইমেজ। আচ্ছা, ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এটা আবার কি জিনিস? ধরা যাক ফেসবুকে আমি কোন একটা কোম্পানির ওয়েবসাইট লিখতেছি, vizerex.com। ঠিক আছে, তো ওয়েবসাইটে যখন ফেসবুক বা কোথাও দেই, দেখো অটোমেটিক্যালি একটা থাম্বনেল জেনারেট হয় না? এটা সোশ্যাল মিডিয়া থাম্বনেল বলে। এই থাম্বনেলের কি হবে সেটাই যে বলতে যাচ্ছে সে। এখন আমাদের যদি টিমের কোনো ব্যানার ট্যানার থাকে এরকম, লম্বা লম্বা কেন এগুলো সব, এটা দিই। থাম্বনেল ইমেজ বা টিমের ছবি দিতে পারো। 7 কন্টিনিউ শেষ। ঠিক আছে, গুগলের সার্ভিস গুলো পরে নিতেছি। 7 কন্টিনিউ, এখানে যা আছে তাই 7 কন্টিনিউ, এখানে যা আছে তাই 7 কন্টিনিউ, ডান, রিটার্ন টু ড্যাশবোর্ড, শেষ। এবার আমরা একটু চেক করবো কোনো এক্সট্রা পেজ আছে কিনা। পেজেসে গেলাম, পেজেসে গিয়ে এই যে ড্রাফটে আছে দুটো পেজ, পালায় দাও। এই যে ড্রাফটে আছে দেখছো, এই যে মুভ টু ফ্রেশ, অ্যাপ্লাই। তারপরে যে থ্রেশে গেলাম, এমটি থ্রেশ। সিমিলারলি কোনো পোস্ট আছে কিনা দেখো, পাবলিশ একটাই একটাই, হ্যালো ওয়ার্ল্ড, এটা ডামি, এটা দরকার নেই। আচ্ছা, এবার আমরা মিডিয়াতে যাব। মিডিয়া জানি কই থাকে, এই যে মিডিয়া। মিডিয়াতে গিয়ে দেখবো এক্সট্রা কোনো ছবি টবি আছে কিনা। দেখো অনেক সময় যে ডামি ইমেজ থাকে না, ওই যে থিম টিম যখন আমরা ইম্পোর্ট করি, তখন দেখবো অনেক দামি পিকচার চলে আসে, এগুলো সব ওয়েবসাইটের ছবি। ওকে, ডান। ঠিক আছে, এবার আমরা এসইও শুরু করব। র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করার পর তোমাদের পেজেসে যাবা। পেজেসে যাওয়ার পর আমাদের মেইন পেজ কোনটা, এই যে হোম ফ্রন্ট, যেটা ফ্রন্ট যেটা সেটা, এটাকে এডিট বাটনে ক্লিক করবা। আচ্ছা, এখানে একটা এডিটর দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটর যদি না দেওয়া থাকে তোমরা এই প্লাগইনটা দিয়ে নিবা। অর্থাৎ বাই ডিফল্ট ব্লক এডিটর থাকে। কি এডিটর থাকে? ব্লক। ওই ব্লকটাকে চেঞ্জ করার জন্য প্লাগইনে গিয়ে এড নিউ দিবা, এই যে ক্লাসিক এডিটর ইনস্টল করে নিবা। ঠিক আছে, এই যে এটা, এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। এইবার দেখো আমাদের র্যাঙ্ক ম্যাথের একটা অপশন চলে আসছে, র্যাঙ্ক ম্যাথ এসইও। প্রত্যেকটা পেজ ধরে ধরে এসইও করতে হবে। তার মানে এটা কি, ধরো কোডবেন বিডি অ্যাবাউট সম্পর্কে জানতে চাই কেউ, অ্যাবাউট কোডবেন বিডি লিখলে যাতে কোডবেন বিডির এই যে অ্যাবাউট আস পেজটা আসে। তারপর কন্টাক্ট কোডবেন বিডি লিখলে যাতে কোডবেন বিডির কন্টাক্ট পেজটা আসে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেকটা পেজ এসইও করা লাগবে না? তাই আমরা প্রথম পেজটা আগে এসইও করি। আমার মেইন কিওয়ার্ড কি, ফোকাস কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কস্ট্রা। সেকেন্ড কিওয়ার্ড, এইটা। ওকে, তাহলে দুটো কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ফোকাস কিওয়ার্ড মানে আমি গুগলে বুঝাতে চাইতেছি ভাই কস্টটা লিখলে আমার এই ওয়েবসাইটের এই পেজটা এনে দিও।
আচ্ছা, ভেরি গুড। এখন আমরা একটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড, প্রথম কিওয়ার্ডে ক্লিক করব। এবার দেখো, এটাকে গুগলের প্রিভিউ বলে। প্রথম এই লাইনটাকে বলা হয় মেটা টাইটেল, কি বলে? আর এই নিচের অ্যাশ কালারের লেখাটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। কোডবেন বেরি লিখলে টাইটেল আসতেছে কি, কোডবেন বেরি বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং, এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল। আর অ্যাশ কালারের যে লেখাটা দেখতেছো, এটা 160 ক্যারেক্টারের মধ্যে হইতে হয়, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। গুগল কি ওর ইচ্ছা মতো দিবে না, আমি বলে দিব আমার মেটা টাইটেলে কি থাকবে, মেটা ডেসক্রিপশনে কি থাকবে, আমি বলে দিব। এবার কেমনে বলে দিব? এইখান থেকে বলে দিব। এই যে এডিট স্ন্যাপটা ক্লিক করলে আমি বলে দিব আমার মেটা টাইটেল কি, আমার মেটা ডেসক্রিপশন কি। ওকে, ভেরি গুড। আমার ফোকাস কিওয়ার্ড কি? কস্ট্রা, তাহলে ওটা মাস থাকবে। কস্ট্রা পাইপ গ্রোসারি স্টোর ইন ইউএসএ, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশন, এই কস্ট্রা কিওয়ার্ডটা ডেসক্রিপশনও ফার্স্টে থাকতে হবে, হ্যাঁ। কেমনে লিখবো দেখো তো? Costa is one of the best grocery store in USA. এরপর একটু দেখি ফিচার টিচার কি আছে। এই যে এগুলো তোমার বানায় লিখতে হবে, ক্লায়েন্ট বলে দিবে না ভাই মেটা ডেসক্রিপশনে এটা বসাও, মেটা টাইটেলে এটা বসাও, তো তুমি করতে পারতো, তাই না? তাইলে আমরা আসলে বুঝে বুঝে বানাইতে হবে লেখাটা। তাহলে এটা আসলে কি করে? রেস্টুরেন্ট সাপ্লাই তো দেয়, তাই না? ওকে, তাইলে আমরা বলতে পারি বিসাইডস we provide restaurant supply also in ইউএসএ বা ইউনাইটেড স্টেটস লিখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস চেষ্টা করবা সবসময় কিওয়ার্ডে মানে লোকেশন বা ফোন নাম্বার বা কিছু একটা দিয়ে দিতে, যাতে আসলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে, হ্যাঁ। তো আমরা এই কন্ট্যাক্ট কাজ দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, এখানে কিন্তু ক্যারেক্টার লিমিট আছে, দেখছো? ওই যে উপরের দিকে দেখো ক্যারেক্টার দেখাচ্ছে 97টার মধ্যে 160টা হয়েছে, 160-এর মধ্যে 97টা হয়েছে। ওকে, 156। ঠিক আছে, ডান। তাহলে এখন গুগলে এরকম দেখাবে, ঠিক আছে, চলবে। কেটে দিলাম। তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেট আপ করা শেষ। এখন এই যে কস্টটা কিওয়ার্ডে ও বলতেছে এটার স্কোর 88 অলরেডি আছে 100-র মধ্যে। তো তোমাদের এত থাকবে না, তোমাদের থাকবে 20-30, এটাকে 80 তুলতে হবে। কেমনে তুলবা আসো আমরা প্রত্যেকটা পয়েন্ট দেখাই। আচ্ছা, প্রথমে বলতেছে, এই যে আমরা প্রত্যেকটা পয়েন্ট একটু ধরে ধরে বোঝার চেষ্টা করি। পুরা তোমার ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে আছে, তার মানে এটা কি? আমার ফোকাস কিওয়ার্ড কস্টরা, এটা আমার এসইও টাইটেলে আছে না কস্টার ফার্স্টে, এই জন্য সে খুশি হয়ে গেছে এবং সে গ্রিন দেখাচ্ছে। সেকেন্ড যেটা ফোকাস কিওয়ার্ডটা এসইওর মেটা ডেসক্রিপশনে থাকতে হবে। মেটা ডেসক্রিপশনও আছে না, এই যে কস্টা ওয়ার্ডটা আছে। মেটা ডেসক্রিপশন কোনটা? ওই যে অ্যাশ কালারের লেখা যেটা। সবাই কি বুঝতেছো? এই তুমি বুঝতেছো পিছনে? শিওর? মেটা মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার কত বলো? কে পারবা দেখি, তুমি পারবা? 160। আচ্ছা, খেয়াল করো সবাই, এইদিকে খেয়াল করো। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য 10% অফ দ্য কন্টেন্ট, এটা মানে এটা কি? আমার এই যে ফোকাস কিওয়ার্ড কোনটা, কস্ট্রা ওয়ার্ডটা আমার ওয়েবসাইটে 10% কন্টেন্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তো যদি না থাকতো তাহলে কি করতাম? আসো আমরা দেখি এডিট উইথ এলিমেন্ট। তোমরা যখন তোমাদের পার্সোনাল গুলো এসইও করবা, তোমার নিজের নামটা হচ্ছে কিওয়ার্ড, যেমন মিনাজুল আসিফ, এটাতে কিওয়ার্ড আমার, এটা দিয়ে আমি আমার পুরো ওয়েবসাইটটাকে এসইও করবো, ঠিক আছে। এরকম এটা যেহেতু কোম্পানির ওয়েবসাইট, তা আমরা একটু কি করতেছে দেখো, গেট আনলিমিটেড ফাস্ট এন্ড ফ্রি শিপিং, এই যে সেভ মানি উইথ কস্টা, দেখছো যে কস্টা ওয়ার্ডটা আছে।
কিওয়ার্ডের ডেনসিটি মানে এটা কি, এটা একটু আগে বুঝো। কিওয়ার্ড ডেনসিটি বলতে বোঝায় ধরো বেস্ট আমরা ধরো বডি বিল্ডিং লিখে সার্চ করলাম একটা কিওয়ার্ড, সবার আগে বডি বিল্ডিং ডট কম ওয়েবসাইটটা আসছে। কেন আসছে একটু দেখি ঢুকে ভিতরে। উইকিপিডিয়াতে একটু ঢুকে দেখি। আচ্ছা এই যে কন্ট্রোল F কন্ট্রোল V দিলাম, মানে এই বডি বিল্ডিং কিওয়ার্ডটা দেখছো কতবার আছে, বুঝে কোনা দেখো 107 বার আছে। তার মানে কি এই কন্টেন্ট দেখছো যে হলো বডি বিল্ডিং বডি বিল্ডিং বডি বিল্ডিং বডি বিল্ডিং, এটাকে বলা হয় কিওয়ার্ডের ডেনসিটি। অর্থাৎ আমার 100 ওয়ার্ড হইলে অন্তত একবার এই ওয়ার্ডটা থাকতে হবে, মানে ধরো এই প্যারাগ্রাফের মধ্যে 100টা ওয়ার্ড আছে, এখানে অন্তত একবার এই বডি বিল্ডিং ওয়ার্ডটা থাকতে হবে 10% কন্টেন্টে। ওকে, এটা হচ্ছে নিয়ম। এখন আমরা অনেকে মনে করি যে যত বেশি পুশ করবে তারটা তত র্যাঙ্ক করবে, এরকম না ব্যাপারটা আবার। এখন আমি যদি এরকম করতাম 5 লাইন, আমার অনেকে কি করে জানো, এই দেখো কষ্টটা না, এই কষ্টটা কষ্টরা 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 কষ্ট এভাবে দিয়ে কি হবে, গুগল কি করতে পারে, এইচটিএমএল ট্যাগ গুলা রিড করতে পারে, কন্টেন্ট গুলা মানে তুমি জোর করে বসাইছো নাকি আসলে অটোমেটিক্যালি আসছে। তুমি এই যে উইকিপিডিয়ার ব্লগটা পড়ো, দেখবে অটোমেটিক্যালি আসছে। দেখো এই যে বডি বিল্ডিং বিকাম মোস্ট পপুলার ইন এই যে 1950 এগুলো এগুলো বলে, আবার এই যে পপুলাইজেশন অফ বডি বিল্ডিং, মানে এমন ভাবে আনছে দেখে মনে হয় যে অরিজিনালি ন্যাচারালি আসছে। ব্যাপারটা বুঝছো, এভাবে আনতে হবে, জোর করে ঢুকাইলে হবে না। আবার অনেকে কি করে জানো, অনেক ট্যালেন্ট, জোর করে ঢুকাইছে তো ঢুকাইছে, এগুলো আবার কেউ যাতে না দেখে এগুলোকে সাদা করে দেয়, বুঝো নাই, ব্যাকগ্রাউন্ডে করে মানে মিক্স করে। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেয় যাতে কেউ দেখতে না পায়, বুঝছো। আরে আবার কি হলো, গুগল তো দেখতে পাবে কারণ গুগল তো এইচটিএমএল টা ট্র্যাক করতেছে, তাই না। ওভার কন্টেন্ট করতেছে। আমার এটা ছোট হয়ে গেল আপনি একবার। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমার এখানে যদি আসলে এনাফ পরিমাণ কিওয়ার্ড না থাকতো, তাইলে ও আমারে বলতো এটাকে আরো কিছু কিওয়ার্ড ঢুকাও, বলতো এটা হলুদ দেখাইতো বা লাল দেখাইতো। ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে পাইছে সেজন্য সে খুশি। কন্টেন্ট ইজ 48 ক্যারেক্টার লং, খুব ছোট কন্টেন্ট, আসলে ওয়েবসাইটে তেমন কোনো কন্টেন্ট নাই। ও বলতেছে মিনিমাম ভাই 300টা ওয়ার্ড ইউজ করো, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট আমার যা কন্টেন্ট দিছে সেই অনুযায়ী তো আমি ওয়েবসাইট বানাবো, এখানে আমার আর কোনো হাত নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো বুঝছো না। এডিশনালে কি কি আছে আমরা একটু দেখে আসো। ফোকাস কিওয়ার্ড সাব হেডিং এ পাইছে। হেডিং সাব হেডিং জিনিসটা কি, আমরা যখন একটা ব্লগ দেখি এটাকে বলা হয় হেডিং 1 H1, হেডিং 1 হয় H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত। তো H1 এবং H2 এবং H3 এই তিনটা এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে H1 বা এটা একটা হেডিং এর মধ্যে সে পাইছে, এই জন্য সে খুশি হয়েছে, ঠিক আছে। তারপর এটা কি সাব হেডিং না, এটা কেমনে বুঝবা, ইন্সপেক্ট করলে বুঝতে পারবে এটা কি H2 না H1। এটা হচ্ছে যে H4, দেখছো, দেখা যায় এই যে H4। তো H2 H3 তে আমার আসলে কন্টেন্ট পাইছে, কিওয়ার্ড পাইছে, এই জন্য সে খুশি। আচ্ছা, অ্যাড অ্যান অল্টার ইমেজ উইথ দ্য ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ আমার ইমেজ গুলাতে অল্টার ট্যাগে কস্ট্রা ওয়ার্ডটা দেওয়া নেই, এটা হলো প্রবলেম। তা আমরা কি করবো এখন আসো, ধরো এই যে এডিট করলাম, এই যে ছবিটার উপরে ক্লিক করলাম, এই যে অল্টার ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। কস্ট্রা সবগুলো সবগুলো সবগুলোতে দিতে হবে, সব ছবিতে দিতে হবে। এই জন্য ছবি যখন আপলোড করবা তখনই এই কাজ করে ফেলবা, যদি এসইওর কন্ট্রাক্ট থাকে ক্লায়েন্টের সাথে। আচ্ছা এগুলো সব ঠিকঠাক করবা। আবার সব যে কস্টটা দিতে হবে এরকম না, যেমন গ্রোসারি সাপ্লাই ইন কস্ট্রা, কস্ট্রা ওয়ার্ডটা থাকলেই হইলো। আবার রেস্টুরেন্ট সাপ্লাই ইন কস্ট্রা এটাও দিতে পারি আমরা, ঠিক আছে, ইকুইপমেন্ট ইন ফর কস্ট্রা, ঠিক আছে, এরকম। আচ্ছা গেল, তাহলে এটা ঠিক করলাম। আরেকটা জিনিস করবা সবসময় ওয়েবসাইটের
একটা ফিচার ইমেজ দিবা, মানে এই হোম পেজের জন্য একটা ফিচার ইমেজ, অ্যাবাউট পেজের জন্য আলাদা ফিচার ইমেজ। এই যে হাতে ডান দিকে দেখো একটা ফিচার ইমেজ আছে, এই যে ফিচার ইমেজ। এখানে আমি কোনটা যেন দিব বলছিলাম, এই যে এটা, এটা ফিচার ইমেজ দিয়ে কষ্টটা ঢুকাই দিলাম, সেট ফিচার ইমেজ। এবার দেখো এই প্রবলেমটা চলে গেছে, দেখছো? এই যে ফোকাস কিওয়ার্ড, এটা গ্রিন হয়ে গেছে এখন, তাই না? কিওয়ার্ডের ডেন্সিটি 2, ভালো। আচ্ছা, মানে একবার আসছে, মানে যে 48 আছে, 48টা ওয়ার্ডের মধ্যে একবার আছে, এই জন্য সে খুশি। আচ্ছা, এখন তোমার কন্টেন্ট যত বাড়বে তত বেশি কিওয়ার্ড ঢুকাতে হবে। আচ্ছা, ও বলতেছে ইউ আর লিঙ্কিং টু আদার সোর্সেস অফ দ্য ওয়েবসাইট উইচ ইজ গুড। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং মানে কি, আমার ওয়েবসাইটের কোনো একটা বাটন কোথাও গেছে এখান থেকে, মাস্ট, মানে কোনোখানে গেছে। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কিং মানে আমাদেরকে আসলে এক্সটার্নাল কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইতে হবে। যেমন এই যে ধরো এটা আমাদের ক্লায়েন্ট, তাই না? পিগি উইগি, পিগি উইগির ওয়েবসাইটে লিঙ্ক করাই দিই, বুঝো নাই? মানে আমার সাইট থেকে অন্য সাইটে গেল, এই যে piggyWiki.com পাইছি। এই লিঙ্কটাকে কপি করে, সাইটটা ব্রোকেন যদিও, তারপরও এই পিগিউইকি কে, এই দেখো লিঙ্ক, কাস্টম ইউআরএল, এই যে আলাদা একটা ইউআরএল নিয়ে গেল। একটা জিনিস খেয়াল করবা, লিঙ্ক করানোর সময়, আচ্ছা এখন এই ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে, ধরো এই যে পিগিউইকিতে ক্লিক করে, তাহলে কি এই পেজটার জায়গায় পিগিউইকি চলে আসবে না? তাহলে এই ওয়েবসাইটের ট্রাফিক খুব তাড়াতাড়ি আরেকটা ওয়েবসাইটে চলে গেল, এটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য খারাপ। অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি একটা ট্রাফিক 4 সেকেন্ড মিনিমাম না থাকে, গুগল ধরে নেই এই ওয়েবসাইটটা ভালো না, র্যাঙ্কে নামাতে থাকে নিচের দিকে, তাহলে আমার এই পেজও রাখতে হবে, নতুন একটা ট্যাবে খুলে দিই, তাহলে তুই, তাই না? পৃথিবী থেকে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে ওয়েবসাইট। এটার জন্য কই পাবা, এই যে সেটিংস আইকনে ক্লিক করলে ওপেন ইন নিউ উইন্ডো দিয়ে দিবা, শেষ, ঠিক আছে, গেল। তাহলে কি হবে আমি দেখাই, ধরো এই যে মানে অফ হবে না, ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই যে ওয়েবসাইটটা আমি দেখলাম, ভিজিট করলাম, এখন পিগিউইকিতে আমরা যদি দেখো, আমি এখানে এই যে পিগিউইকিতে ক্লিক করলাম, এই দেখো, তাহলে দেখো নতুন একটা ট্যাবে গেছে। এটা আমার ওয়েবসাইটে কিন্তু ঠিকই আছে, বুঝো নাই? আমারটাও আছে, এটাও নতুন ট্যাবে আসছে, কিন্তু আমি যদি নিউ ট্যাবে লিঙ্ক না করাইতাম, এখানে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটে যাতে পিগি পিগি ঢুকে যেত গা। তাহলে আমার ওয়েবসাইট থেকে ট্রাফিক আরেক সাইডে গেল কেন? বুঝছো? এই হলো নতুন ট্যাবের কাহিনী। ওকে, এই হলো এক্সটার্নাল লিঙ্কিং। এখন যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এটা সম্ভবত দেওয়া নাই, আমি একটু বলে দিই। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমার ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজ লিঙ্ক করানো। তো এটা তো আমরা মেনুতেই করে রাখছি, তাই না? তাহলে তো হয়ে গেল। তারপরও কোনো একটা বাটন যদি থাকে, এই যে অনলাইন স্টোর, এটাকে আমাদের একটা স্টোরে, আমাদের একটা প্রোডাক্ট, আমাদের যে স্টোর আছে স্টোরে নিয়ে যাবো। এই লিঙ্কটা কপি করলাম, এখান থেকে লিঙ্ক পাঠায় দিই, ঠিক আছে? মানে আমার ওয়েবসাইটের আরেকটা পেজে গেল, দ্যাটস ইট, আপডেট। তাহলে ইন্টারনালও হইলো, এক্সটার্নালও হইলো। আচ্ছা, আচ্ছা ফোকাস কিওয়ার্ড ইউজ করছি, খুবই ভালো। টাইটেল রিডেবিলিটি দেখো, টাইটেল বলতেছে ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে পাইছে, এটা তো আমরা আগে দেখলাম। কন্টেন্ট রিডেবিলিটি সব ঠিক আছে, শর্ট প্যারাগ্রাফ, অনেক সময় দেখবা কিছু কিছু প্যারাগ্রাফ অনেক বড় থাকে। ধরো এখানে এত বড় একটা লেখা, এই বিশাল একটা লেখা, বড় প্যারাগ্রাফ হইলে ও বলে দিবে একটা প্যারাগ্রাফ বড় আছে, এটা ছোট করো। তখন কি করবে, এন্টার দিয়ে দিবা, মানে বুঝাই। ধরো লরেম ইপসাম একটা বিশাল একটা প্যারাগ্রাফ নিলাম, মানে ওয়েবসাইটের কন্টেন্ট আর কি। যদি এক প্যারা অনেক লম্বা কন্টেন্ট থাকে, ভেঙে দিবা, শেষ। আমি একটু একটা প্যারাগ্রাফটা নিয়ে বুঝাই দিই। ধরো এখানে আমার একটা প্যারাগ্রাফ আছে, এরকম অনেক বিশাল একটা প্যারাগ্রাফ, তাই না? তো ও তোমার বলবে একটা প্যারাগ্রাফ বড় আছে, তখন কি করবা তুমি, ভেঙে দাও।
ভেঙে দিবা কেমনে? এই যে দেখছো, এন্টার দিয়ে দিলাম একটা, এই যে এন্টার দিয়ে ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে দিতেছি। ব্যাপারটা বুঝছো? পয়েন্ট হিসাবে জাস্ট ভেঙে দিবা, তাইলে হবে। হুম। Done. তা আমাদের এই অন পেজ এসিওর কাজ শেষ আর কি। স্কোর 91 বন্ধু রয়েছে, খুবই ভালো। আপডেট এটা 80+ হইলেই হবে। তাই অনলাইনে যারা আছো বুঝছো, অনলাইনে কেউ কথা বলে না। এটা বলে যে কস্টাটা র্যাঙ্ক হবে, কস্টা দিয়ে সার্চ করলে কস্টার ওয়েবসাইট পাওয়া যাবে, ওয়েবসাইটে র্যাঙ্ক করবা। সার্ভিসগুলো র্যাঙ্ক করার জন্য সার্ভিসগুলো আমরা এভাবেই র্যাঙ্ক করাবো, মানে অন পেজের কাজ করব, কিন্তু সার্ভিসটাতে আরো 6 মাস 1 বছর আরো কিছু এক্সট্রা কাজ করতে হবে, কিন্তু এগুলো করতেই হবে। মানে আমি এখন যা করতেছি এগুলো ম্যান্ডেটরি। এগুলোর পাশাপাশি একজন এসইও এক্সপার্ট লং টার্ম ধরে ব্যাকলিঙ্কিং করে। ব্যাকলিঙ্কিং মানে কি? ধরো বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে ধরো আমি একটা জিনিস বুঝে, ধরো এসইও কন্টেন্টের উপর আমাদের একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, হ্যাঁ, ব্যাকলিঙ্কিং ব্যাপারটা আমি একটু বুঝে হালকা। ধরো আহ এই যে কোবেন বিডির যে ব্লগ গুলা আছে, ধরা যাক এখানে এসইওর উপরে একটা ব্লগ আছে, আচ্ছা, এসইও জব অপরচুনিটি, হ্যাঁ। ব্যাকলিঙ্কিং কি জিনিস একটু বোঝার চেষ্টা করো। এই ব্লগটা, এখানে আরেকটা এসইও ব্লগ আছে, আমি একটু দেখাই দাও। এই যে এসইও একটা ব্লগ আছে, তো এই ব্লগটা দিয়ে সামহাও 1 থেকে 10-এর মধ্যে আমাদের এই ওয়েবসাইটটা আছে কোথাও, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক আছে আর কি, হ্যাঁ। এখন এই এসইও সার্ভিস দিয়ে বাংলাদেশে আরেকটা কোম্পানি মনে করো, তারা হচ্ছে ভাইজার এক্স। আচ্ছা, এই ভাইজার এক্স বললো যে ভাই, আপনার একটা ব্লগ আছে, দেখলাম র্যাঙ্ক করছে এসইওর উপর, ওইখান থেকে আমার একটু একটা ব্যাকলিং দেন। কেমনে এটা আসলে হয়েছে আর কি, হ্যাঁ, ভাইজার এক্স এর ফাউন্ডার আমাদের পরিচিত। তো উনি এসে আমাকে বলে যে আপনার এখানে আমাকে একটা ব্যাকলিঙ্কিং করে দেন। এখন ধরো দ্য ফিউচার অফ এসইও স্ট্র্যাটেজিস, হ্যাঁ, এখানে কোনো একটা জায়গায় বললাম যে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি এসইও নিয়ে কাজ করতেছে, তার মধ্যে ভাইজার এক্স অন্যতম। ওই ভাইজার এক্স ওয়ার্ডটাকে ক্লিক করলে vizerex.com এ চলে যাবে, লিঙ্ক করাই দিলাম। ব্যাপারটা বুঝছো? তাইলে কি কোডবেন বিডির মতো একটা বড় সাইট বলতে এখানে আসলে পিআর ডিআর অনেক কিছু ডিপেন্ড করে, ডোমেনের এজ কতটুকু, কতগুলো ব্লগ র্যাঙ্ক করছে, কতগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে। তো ধরা যাক কোডবেন বিডির মতো বড় ওয়েবসাইট থেকে ভাইজার এক্স একটা ব্যাকলিঙ্ক পাইলো। এখন গুগল দেখবে আরে ফাইজার এক্স তো এরকম 5টা বড় কোম্পানি থেকে ব্যাকলিঙ্ক পাইছে, এগুলো আসলেই ভালো, এর ওয়েবসাইটটাকে একটু উপরে উঠে। এইটা হচ্ছে ব্যাকলিঙ্কিং এর কাজ। যে যত বেশি কোয়ালিটি সাইট থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবে, তার ওয়েবসাইট তত দ্রুত হবে। এই যে ব্যাকলিঙ্ক, এই লোকটা এখন আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি 1 সপ্তাহ পর রিপ্লাই দিলাম। 1 সপ্তাহ পর বললাম ঠিক আছে ভাই, আমি করে দিতেছি, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন। আবার 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ পরে আমি ওয়েবসাইটের লিঙ্ক করাইলাম, সে চেক করলো। তাইলে এরকম আরেকটা কোম্পানিকে এখন অ্যাপ্রোচ করবে, সে রিপ্লাই দিবে 1 মাসের পর। তাহলে কি মানে অনেক সময় লাগে, একটা লং টাইমের ব্যাপার, 6 মান্থস 1 ইয়ার, কখনো কখনো 2 বছর 3 বছর লাগে এই বড় বড় কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করাতে, ঠিক আছে। অর্থাৎ মানে একটা সময় দেখবা তোমার, এই যে যেমন আমাদের গত 2-2.5 বছর শুধুমাত্র এই ব্যাকলিং এর কাজগুলো হয়েছে, বিভিন্ন ধরনের ফোরাম পোস্টিং, রেডিটে কেউ একজন একটা ব্লগ লিখছে, মানে আহ ভালো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গুলোর নাম বলেন, ওইখানে গিয়ে আমি কমেন্ট করে দিলাম যে কোডবেন বিডি, কমেন্ট করে লিঙ্ক করে দিলাম যে codebenbidi.com ট্রাই করতে পারেন। গুগল দেখবে রেডিটের একটা ব্লগ থেকে ও লিঙ্ক পাইছে, আমি কিন্তু নিজেই লিঙ্ক করাইছি। এই জিনিসগুলো আর কি, বিভিন্ন ধরনের এরকম গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল, আবার অনেক ওয়েবসাইটের মধ্যে গেস্ট আর্টিকেল রাখা যায়। যেমন ভাইজারেক্স বললো ভাই আমি এসির উপর একটা আর্টিকেল লিখে দিব, ঠিক আছে, এই আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন, আপনাকে আমি $30 বা $50 দিব। তাহলে আমি $50 বিনিময়ে তার একটা কন্টেন্ট লিখলাম, সে বিনিময়ে তার একটা লিঙ্ক নিল। ব্যাপারটা বুঝছো? ভাইজারেক্সে একটা ব্লগ লিখলো, ব্লগের কোনো একটা জায়গায় ভাইজারেক্সের কথা বলে লিঙ্ক করা নিয়ে গেল, আমাকে $50 দিল, মানে এইভাবে হয় আর কি। তাইলে এই যে গেস্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, স্কাই স্ক্র্যাপার টেকনোলজি, এরকম অনেকগুলো কাজ করতে হয় ব্যাকএন্ড থেকে, যেটা আসলে অনেক লং টার্মের ব্যাপার আর কি, ঠিক আছে।
তো যেখানে ছিলাম, বাট আমি যা করতেছি এটা মাস্ট করতেই হবে, এটা হচ্ছে অন পেজের কাজ। এটা একটা পেজ করছি, এখন আমাদের আরো করতে হবে না? যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট পেজে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের এসইও করতে হবে। যদি ব্লগ থাকে, পোস্টের মধ্যে সমস্ত পোস্টের এসইও করতে হবে। আমি একটা পোস্টের এসইও দেখাই, আসো। তো একটা পোস্ট লিখতেছি, অ্যাড নিউ পোস্ট। জাস্ট বোঝার চেষ্টা করো, আমাদের এই ব্লগগুলো অলরেডি এসইও করা। এরকমই একটা ব্লগ আমি পাবলিশ করতেছি, কপি করলাম। ব্লগের একটা টাইটেল, ব্লগ পাবলিশ করা তো জানো, শিখছো না? এ দেখছো ইন্টারনাল লিঙ্কিং, মানে আমাদের অন্য ব্লগের সাথে লিঙ্কিং, মানে রিলেটেড অন্যান্য কি কি ব্লগ আছে। লেখা দিলাম, আর কি জানি দিব, একটা ফিচার ইমেজ। এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, দেখলে রাগ করবে, ফালাই দিতেছি। কোন ছিল এটা, হ্যাঁ। এখন আমি এই ব্লগ, এই যে এখন লং টেলের কাজ আসতেছে। এই ব্লগটা কি, দা ফিচার অফ এসইও প্রেডিকশন এন্ড স্ট্র্যাটেজি। আর এত বড় তো টাইপ কিওয়ার্ড হয় না, কিওয়ার্ড একটু ছোট হবে, দা ফিচার অফ এসইও প্রেডিকশনস বা এসইও প্রেডিকশন এন্ড স্ট্র্যাটেজিস। এটা আমি একটু ট্রাই করে দেখি, ঠিক আছে? এটা এসইও, তাই দেখছো আমার কিন্তু প্রত্যেকটা ব্লগের জন্য আবার কিওয়ার্ড কি হবে এটা নিয়ে গাড়াড়ি করা লাগতেছে, ঠিক আছে? এটা আমরা একটু ট্রাই করবো। উবার সাজেস্টটা আবার দেখবো, গিয়ে দেখবো ভলিউম আছে কিনা, যদি থাকে নিবো, নাহলে একটু ঘুরে গেড়ে নিবো, ঠিক আছে? তা ধরা যাক আমার ফোকাস কিওয়ার্ড এটা, ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সটে একবারে বসাই দিলাম, ঠিক আছে? শেষ। এবার আমরা এসইও কাজ করতেছি, ফোকাস কিওয়ার্ড ঢুকাই দিছি, ওকে, ডান। আচ্ছা, স্কোর আছে কত দেখো, 61। এবার আসো আমরা ঠিক করি। ঠিক করবো কেমনে, প্রথমে ওরা আমার বলে দিবে, দেখো মেটা ডেসক্রিপশনে নাই, টাইটেলে পাইছে ভালো, মেটা ডেসক্রিপশনে পাই নাই। তাহলে এডিটে গিয়ে মেটা ডেসক্রিপশনে এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। বেশি হয়ে গেছে না, 193 হয়ে গেছে। প্রেডিকশনস ডান, মেটা ডেসক্রিপশন ডান। দেখছো মেটা ডেসক্রিপশন গ্রিন হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড ইউআরএল পাইছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ দ্য কন্টেন্ট, এটা আবার কি জিনিস? আচ্ছা, একদম কন্টেন্টের প্রথমেই। হুম, we will explore, সরি, we will explore কি কিওয়ার্ড, একদম কন্টেন্টের প্রথমে রাখতেছে আর কি, হ্যাঁ। we will explore এটা, এন্ড অলসো, ঠিক আছে না? কি করলাম আমরা, দিলাম we will explore, এই যে কিওয়ার্ড ঢুকছে এসইও প্রেডিকশন এন্ড স্ট্র্যাটেজি গুলো, এন্ড অলসো দিয়ে আমি চালাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাইন ঠিক আছে, আমি জোর করে ঢুকাই নেই। এই যে বিগিনিং অফ দ্য কন্টেন্ট পেয়ে গেছে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। ফার্স্ট 10% কন্টেন্টে পাইছে আর কি, হ্যাঁ। এই প্রথম প্যারাতে তোমার কিওয়ার্ড ঢুকাই দিও, ফোকাস কিওয়ার্ড কন্টেন্টে পাইছে। কন্টেন্ট, আচ্ছা, সবসময় মনে রাখবে, একটা ব্লগ কন্টেন্ট যখন লিখতে যাব, গুগল 2500 ওয়ার্ড প্রিফার করে, কত? 2500। তো আমার এখানে 1500, 1000-এর মতো আছে। আমি তো আর কিছু করার না, আমার কন্টেন্ট যা আছে তাই। তো এটা হলুদ থাকবে, এটা আমি গ্রিন করতে পারতেছি না আর কি, হ্যাঁ। তবে কন্টেন্ট যদি লিখো, যদি নিজের ব্লগ হয়, 2500 কন্টেন্ট ট্রাই করবা, গুগলে দ্রুত র্যাঙ্ক করবে। এডিশনাল প্রবলেম আছে অনেক, সে বলতেছে ফোকাস কিওয়ার্ড সাবহেডিং গুলোতে পাই নাই, H2 H3 H4 এ পাই নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে the importance of user experience for SEO prediction and strategy ঢুকাই দিলাম। এবং এটা দেখো উপর দিকে হেডিং 2 ট্যাব, তাই না, হেডিং 2। আচ্ছা, ঠিক আছে, ঢুকাই দিলাম H2 তে, একবার ঢুকালেই হবে।
এই যে এটা ওটা গেছে গা, দেখছো? ওটা চলে গেছে। আচ্ছা, এই কিওয়ার্ড ডেনসিটি লো, কিওয়ার্ড ডেনসিটি মাত্র 0.19, অর্থাৎ আমার এই কিওয়ার্ডটাকে আরো কয়েকবার ঢুকাইতে হবে, মাত্র দুইবার পাইছে সে বলতেছে। আচ্ছা, ডেনসিটি আমরা একদম লাস্টে একটা প্যারা রাখি। হোপ বাই দিস discussion you came to know about ওই যে ওইটা একবার ঢুকাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মাঝখানে একটা পয়েন্ট রাখতে পারি, প্রেডিকশন 1, প্রেডিকশন 3, প্রেডিকশন। আচ্ছা, here are some prediction for, দিয়ে দিলাম, ঠিক আছে। নিচে তিনটা প্রেডিকশন আসলো, যেহেতু কত পার্সেন্ট হয়েছে? 0.3। ওরে বাবা, এটা 1 পর্যন্ত নিতে হবে। এটা মিনিমাম 1 আর কি, হ্যাঁ। ব্যাপার হয়েছে 0.64, 7.3, আরো 3-4 বার দেওয়া লাগবে। কন্টেন্ট ব্লক দিয়ে দিবে ক্লায়েন্ট, কন্টেন্ট না দিলে তুমি ব্লক লিখবা কেমনি? ক্লায়েন্টের এখানে কন্টেন্ট নেই। এই যে আমার এখানে তো কিওয়ার্ডটা নাই, আমি ঢুকে দিছি না, কারণ এই যে আমার যে কিওয়ার্ডটা, আমার তো এখান থেকে আমি কিওয়ার্ড এমন একটা পয়সা নিছি যে ফিউচার অফ এসইও প্রেডিকশন এরকম। তো এই কিওয়ার্ডটা ও ওর মতো করে টাইটেল দিছে। এখন তুমি চেষ্টা করবা যে, আর যে কন্টেন্ট লেখে ও তো কিওয়ার্ড টিওয়ার্ড বুঝে না, ওর মতো লিখতে আছে কন্টেন্ট। যদিও এখন যারা এসইও কন্টেন্ট রাইটার আছে ওদেরকে আমরা বলে দিই যে ভাই তুমি এই কিওয়ার্ডটা 5 বার পুশ করবা, এই কিওয়ার্ডটা এত% পুশ করবা, সেই অনুযায়ী লেখে। দুটো তিনটা কিওয়ার্ড দিদি কতবার পুশ করতে হবে বলে দিই, ও ওভাবে কন্টেন্ট গুলো লেখে। আর ক্লায়েন্টের ওয়েবসাইটে এভাবে কন্টেন্ট পুশ করা পাবে না, আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে তোমাদের প্রত্যেকটা ব্লগ। একজন ডাক্তার, ও ও ক্লিনিক্যাল একটা সার্জারি নিয়ে একটা গল্প লিখছে মনে করো, তার ওয়েবসাইটটা ক্লিনিক্যাল সার্জারি নিয়ে। এখন ও ওর কন্টেন্ট অনুযায়ী কিভাবে সার্জারি করছে এগুলো লিখবে, ও তো আর কিওয়ার্ড এগুলো বুঝে না, তাই না? কিওয়ার্ডও বাইর করে নিতে হবে তোমার, পুষও করতে হবে তোমার, অন পেজ এসইও করতে হবে তোমার। তো মোটামুটি আমাদের মনে হয় হয়ে গেছে, এই 0.98 আরেকটা দিলেই শেষ। আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এই যে 1%, 1.0 এবার গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, ইউআরএল 80 ক্যারেক্টার হয়ে গেছে, ইউআরএলটা লং বলতেছে। ইউআরএল আবার কি জিনিস? এই যে একটা লিঙ্ক থাকে না, এটা, এই লিঙ্কটা আমরা একটু এডিট করে দিই। দ্য ফিউচার অফ এসইও প্রেডিকশন এন্ড স্ট্র্যাটেজিস এতটুকু পর্যন্ত রাখি, বাকিটুকু ফালাই দিলাম। ওকে, দেখছো কিওয়ার্ড চেঞ্জ করলাম, যেটা ঠিক হয়ে গেছে, গেছে গা। আচ্ছা, লিঙ্ক টু এক্সটার্নাল, আবার লিঙ্ক টু ইন্টারনাল, ভেরি গুড। আচ্ছা, এক্সটার্নালের ক্ষেত্রে, আচ্ছা এক্সটার্নাল আমরা একটা সহজ কাজ করতে পারি। ধরো টু নো, আচ্ছা, ইউ ক্যান অলসো চেক আউট রিলেটেড একটা ব্লগ ধরা দিলাম, এই যে এখানে যেরকম করছে। অলসো রিড, আমাদের আরেকটা এসইওর একটা ব্লগের লিংক ধরা দিলাম, তাইলে তো হচ্ছে ইন্টারনাল, তাই না? ওকে। আচ্ছা, আমরা আপাতত হোম পেজে লিংক করে দিই। এটাও নতুন ট্যাবে ওপেন করাবো, শেষ। এই যে ইন্টারনাল লিঙ্কিং ডান হয়ে গেছে, ইন্টারনাল নেই এখন, খালি আউট এক্সটার্নাল চাচ্ছে। এক্সটার্নাল কি করা যেতে পারে? কোনো একটা ওয়েবসাইটের সাথে করা দিই ধরো।
আচ্ছা, এই যে ভাইজার এক্স কে আমি এখন ভাইজার এর সাথে লিঙ্ক করাবো, এটা আমার এক্সটার্নাল গেল, ঠিক আছে। তো কাজকর্ম করি না না এসিওর। তো ওয়েবসাইট ডিজাইনে যা টাকা নিবা এসিও তো তার আগে সেই টাকা নেবা, ঠিক আছে। মানে একটা ওয়েবসাইট $100 দিয়ে বানাইলে এসিওর জন্য আলাদা $100 নিবে। গেল। এক্সটার্নাল ইন্টারনাল দুইটা দেন, অল গ্রিন, দেখছো। টাইটেল রিডেবিলিটিতে কি বলতেছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট কন্টেন আ পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট, এটা মানে কি, ওই যে বেস্ট টপ এরকম কিছু চাইতেছে। ঠিক আছে, দা বেস্ট ফিচার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে সব গ্রিন, ঠিক আছে। নেগেটিভ কি কেউ দেয়? হ্যাঁ, নেগেটিভ হ্যাঁ, ওই সেন্টিমেন্ট যে কেউ দ্য ওর্স্ট এসইও সার্ভিসেস ইন বাংলাদেশ দিয়ে দিয়ে দিল, ঠিক আছে, এরকম অনেক ব্লগ লেখে না। এটা সেন্টিমেন্ট, বেস্ট টপ ওর্স্ট এগুলো থাকবে। তো দেখো আমাদের স্কোর কত উঠাইছি আমরা, 93 পর্যন্ত, এটা 80+ হইলে গ্রিন হয়ে যায়, ঠিক আছে। মানে একটা জিনিস আমরা করতে পারি না, এটা হচ্ছে যে কন্টেন্টের সাইজ। আমাদের তো কন্টেন্টের সাইজ নাই, আমি আর কন্টেন্ট কেমনে লিখবো, তাই না। ডান। এইভাবে এই ব্লগ গুলার এসইও শেষ করবো, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্ট, পারবা না। আমি এটা নামাজে 5 মিনিটের ব্রেক দিই, তারপর আবার আসছি, ঠিক আছে। অনলাইনে যারা আছো থাকো। ফাইন। তাহলে আমরা এসইওর কাজকর্ম বুঝলাম। এবার স্কিমা মার্কআপ নামে একটা প্লাগইন লাগবে আমাদের, পাবলিশ। আপডেট করে দিলাম। এলিমেন্টের ডাটা আপডেট চাইলে অলওয়েজ যে ডাটা আপডেট মানে কি, ও ব্যাক এন্ডে ডাটাগুলো পুশ করে। আর এই নোটিফিকেশন অফ করতে চাইলে যে স্ক্রিন অপশনে গিয়া এগুলো যেগুলো যেগুলো লাগবে না এগুলো উঠাই দিবে। যে পরিমাণ অ্যাড আছে। হ্যাঁ, অ্যাড গুলো উঠাই দিবে, এগুলো সব উঠাই দিলে অ্যাডটা চলে যাবে। আচ্ছা, এবার আমাদের প্লাগইন স্কিমা মার্কআপ। মার্কআপটা একসাথে লিখবা। এই যে প্লাগইনটার নাম মনে রাখো, ডাব্লিউপি এসিএম প্লাগইন ইনস্টল। ইনস্টল অ্যাক্টিভেট করে দিলাম, ঠিক আছে। তোমরা কি রিপোর্ট লিখতেছো, ডেলিটা ডেলি রিপোর্টে নেই কিন্তু লাস্ট থেকে ঝামেলা পড়ে যাবে। যা শিখছো পয়েন্ট গুলো কেমনে, যারা অন পেজ এসইও তে কি কি পয়েন্ট নিয়ে কাজ করছো, কি কি প্লাগইন গুলো ইউজ করছো, প্লাগইনের নামগুলো লেখো, ঠিক আছে। আচ্ছা, স্কিমা মার্কআপের ইনস্টল হওয়ার পর পর হাতের বাম দিকে দেখবে এই যে ডাব্লিউপি এসইও স্কিমা। বেসিক্যালি এটা আমার সাথে আমার গুগলের বিভিন্ন কন্টাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এগুলো লিঙ্ক করায়। এটার ওয়েবসাইটের টাইপ কি, এটা একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশনের নাম কি, কস্ট্রা। এখন কি কি টাইপের জিনিস দিলে, অনেকে আবার দেখো গুগলে কি করে এরকম লেখে, ধরো codemanbd.com অথবা https://codemanbd.com, যতভাবে মানুষ সার্চ করতে পারে সেগুলো বসাই, এইচটিটিপিএস দিয়ে সার্চ করতে পারে, তাই না। শুধু এইচটিটিপি দিয়ে সার্চ করতে পারে, আবার ডাব্লিউ ডট দিয়ে সার্চ করতে পারে, আবার শুধু কোডম্যানবিডি লিখে সার্চ করতে পারে। তাহলে ডোমেনের এই 4টা ফরমেশন বসাই দিবে। আসলে তো এটা কোডম্যানবিডি সাইট না, তাই না। আসলে এটা এই হইলো সাইট। একটা এইচটিটিপি, একটা শুধু এইচটিটিপিএস ছাড়া, একটা ডাব্লিউ আর একটা হচ্ছে এটা, ওকে।
এটা কোন দেশের কোম্পানি? ইউনাইটেড স্টেটস। অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা কপি করলাম। লাস্ট একটা পোস্ট কোড। রিজিয়ন হচ্ছে তোমার সিটি, সরি রিজিয়ন হচ্ছে টেক্সাস। এটা হচ্ছে অ্যাড্রেস, এদুরু হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে স্টেট। বুঝো নাই? ধরো ঢাকা স্টেট, ধানমন্ডি সিটি, একটা ইয়া থাকে না জিপ কোড 1209, এটা জিপ কোড, ঠিক আছে? Okay? তাহলে টেক্সাস হচ্ছে তার স্টেট বা রিজিয়ন। আর এই যে অ্যাড্রেসটা, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে এটা। ওই যে 295 বা জবাই যেরকম দেখো স্ট্রিট অ্যাড্রেস। অর্গানাইজেশনের লোগো চাচ্ছে। দেখছো যে টাইটেল কস্টটা দিছি দেখে পাইছে সার্চ করে। এবার দেখো সোশ্যাল প্রোফাইল, কোম্পানি নেম কস্ট্রা, সোশ্যাল প্রোফাইল, অ্যাড সোশ্যাল প্রোফাইল, ফেসবুক। দেখছো কেমন লিঙ্ক হয়? আমি তো ফেসবুক ওদের জানি না, একটু দেখি পাই কিনা। ধরলাম এটা, নট শিওর। এটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবা। অ্যাড সোশ্যাল প্রোফাইল, ফেসবুকের জায়গায় এবার ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন সব দিবা, পারবা না? কর্পোরেট কন্টাক্ট, ফোন নাম্বার, কর্পোরেট ইমেইল। স্কিমা বুঝছো সবাই? আর অল্টারনেটিভ না জানি কি ছিল। Yes, yes, yes. Groceries also. Yes, sure. The groceries is groceries. সেভ চেঞ্জেস শেষ। এবার এটা কি আসলে ঠিক মতো কাজ হয়েছে কিনা এটা চেক করবো আমরা। স্কিমা মার্কআপ ভ্যালিডেটর নামে একটা ওয়েবসাইট আছে, স্কিমা মার্কআপ ভ্যালিডেটর। প্রথমে যে ওয়েবসাইটটা পাবা, ওখানে তোমার লিঙ্ক দিলে ও বলবে কোনো ভুলভাল আছে কিনা, রান টেস্ট। বেসিক্যালি ও মেটা ডাটা পুশ করছে। মেটা ডাটা বলতে আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বাদেও দেখো, এই যে হাতের বাম দিকে দেখো, দেখছো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার নাম্বার সব। হাতের ডান দিকে দেখো ইরোর আছে কিনা, জিরো ইরোর। ওকে, ইরোর জিরো করবা তাইলে হবে, ঠিক আছে? ক্লিয়ার। স্কিমা মার্কআপের কাজ শেষ। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে অনেক সময় অনেক মানুষ স্প্যামিং করে। স্প্যামিং জিনিসটা কি? ধরো এখানে একটা ফর্ম, অনেক সময় ফর্ম থাকে না, ধরো আমাদের কন্টাক্ট পেজে একটা ফর্ম আছে। এই ফর্মের নাম, ইমেল, ফোন নাম্বার, মেসেজের মধ্যে দেখা যায় www.visorx.com দিয়ে। এটা কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট ব্যাকলিঙ্কিং। ব্ল্যাক হ্যাট মানে খারাপ, কিন্তু তারপর ব্যাকলিঙ্ক পাইতেছে না সে। এই লিঙ্কটা কিন্তু আমার ওয়েবসাইটে কোথাও না কোথাও স্টোর হচ্ছে, তাই না? তাহলে কিন্তু ডাটাবেসে স্টোর হলে সে কিন্তু লিঙ্ক পেয়ে গেল। এটা একটা ব্ল্যাক হ্যাট বা স্প্যামিং মেথড। অরিজিনালি আমার সাথে কন্ট্যাক্ট করে সে লিঙ্ক নেয় নেই, ওর ইচ্ছে কিছু ঢুকাই দিচ্ছে। এরকম কোথাও কোনো ফর্ম। আবার অনেক সময় ব্লগের নিচে কমেন্ট করা যায় যে ভাই ব্লগটা কেমন লাগছে। আমাদের এখানে প্রথম আলোর যে কোনো একটা ব্লগে গেলে দেখলে কমেন্টে একটা চান্স থাকে, অনেকে দেখবে ওখানে লিঙ্কিং করে।
এই ধরনের লিঙ্কিং বা স্প্যামিং যাতে না করতে পারে সেজন্য আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে এন্টি স্প্যাম। ইউআরএল না দিতে পারে, রাইট। ও বুঝবে ওই আইপি দিয়ে স্প্যামিং একটা দুটা করলেও বোঝা যায়। ওই আইপি দিয়ে যাই কিছু করতে করে ব্লক করে রেখে দিবে। এই যে এন্টি স্প্যাম, কোম্পানির নাম হচ্ছে ক্লিনটক, বাই ক্লিনটক। একটু খেয়াল রেখো, বিকজ এটা ফ্রি। ফায়ারওয়েল বেসিক্যালি। ফায়ারওয়েল মানে হচ্ছে এই স্প্যামিং। আমরা সিকিউরিটিতে গেলে একটু আরো ক্লিয়ার বুঝবো। আপাতত ধরে রাখো কোনো ধরনের স্প্যামিং করতে পারবে না। আচ্ছা, এখানে একটা এপিআই কি লাগে। এই এপিআই কিটা এই যে গেট অ্যাক্সেস, দেখো এখন কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্ম, কমেন্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম এগুলা সিকিউর না। এই যে গেট অ্যাক্সেস কি অটোমেটিক্যালি বাটনে ক্লিক করবো। ওমা, এটা হচ্ছে সাবডোমেনে করছি তো এই জন্য ঝামেলা করতেছে, বুঝছো? মানে ডাইরেক্টরিতে করতেছি। মেইন ডোমেন হইলে অটোমেটিক্যালি গেট অ্যাক্সেস কি দিলেই পেয়ে যাবে। পেয়ে গেলে এগুলো দেখবা গ্রিন হয়ে গেছে সব, ঠিক আছে। এটা একটু কনফিগার করে রাখবা। আমাদের মোটামুটি সাইট রেডি। এবার আমি গুগলকে জানাবো আমার একটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটটা তুমি ক্রল করে নাও। 72 ঘন্টার মধ্যে তোমার ওয়েবসাইট গুগলে চলে আসবে, অর্থাৎ 3 দিন টাইম নেই গুগল। এখন গুগল কি জানে তুমি একটা ওয়েবসাইট বানায় রেখে দিছো, ডেলি কোটি কোটি ডোমেইন নেওয়া হচ্ছে। গুগলে যদি কেউ এসে না বলে ভাই এটা ইনাম একটা ওয়েবসাইট আছে তুমি এটা ক্রল করো, গুগল জানবে? জানাই তো হবে। সো দ্যাটস ওয়াই আমরা ইউজ করব সার্চ কনসোল। এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। এটার আগের নাম ছিল গুগল ওয়েবমাস্টার, এখন নতুন নাম দেওয়া হয়েছে গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এই যে সার্চ কনসোলে গেলাম। এই সার্চ কনসোল ক্লায়েন্টের জিমেইল দিয়ে করো। কারণ ক্লায়েন্টের সাথে তোমার অর্ডার যদি কমপ্লিট হয়ে যায়, তুমি তোমার জিমেইলের মধ্যে একটা ওর ওয়েবসাইট নিয়ে রাব আছে। এছাড়া ও তো আসলে ফিউচারে কোনো আপডেট করতে পারবে না তোমার জিমেইল থেকে, তাই না? ক্লায়েন্টকে একবার বলবা ভাই আপনার জিমেইলটা আমার লাগবে, বা তুমি আমার সাথে একটু জুমে আসো। যদি আসে ভালো, আর না আসলে তুমি তোমারটা দিয়ে করে দিবা, করে ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিবা। ওটা আমি দেখাচ্ছি। স্টার্ট নাও। তারপরে দেখো অ্যাড প্রপার্টি নামে একটা অপশন পাবা, তাই না? এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। দুটো অপশন, ডোমেন আর ইউআরএল। অনেক সময় ক্লায়েন্টের ডোমেনের অ্যাক্সেস তোমার দিবে না, সুতরাং আমরা ডোমেন দিয়ে করবো না, আমরা এইটা দিয়ে করবো। ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। ডোমেনের কাজটা হচ্ছে ডোমেনে একটা ডিএনএস অ্যাড করা লাগে। তো এখন তো ডোমেনের অ্যাক্সেস তো তোমার কাছে নাই, একটা রেকর্ড অ্যাড করা লাগে আর কি। অনেক সময় ক্লায়েন্টের ডোমেন ডোমেন কোথায় নিতে পারে, নেমজি, হোস্টিঙ্গার, গোড্যাডি, এরকম অনেক, তাই না? আচ্ছা, যেমন তুমি যদি কোডবেনবি থেকে জোরাইটি থেকে ডোমেন নাও, জোরাইটির কাছে থাকে অ্যাক্সেস, তাই না? এরকম আর কি, অনেক সময় ডোমেনে অ্যাক্সেস করা যায় না, এই জন্য এটা দিয়ে করবে, এটা সবসময় ভালো। ইউআরএল প্রিফিক্স, কন্টিনিউ দিলাম। ও এখন বলবে ভাই এইটা যে তোমার ওয়েবসাইট তুমি আগে প্রমাণ করো। কারণ আমি তো চাইলে এখন ফেসবুকে facebook.com লিখে ফেসবুকের সমস্ত ডাটা নিয়ে নিতে পারি, তাই না? এই যে আমার বলতেছো তুমি ভেরিফাই করো ওনারশিপ, প্রমাণ করো তুমি যেটার মালিক। প্রমাণ করার অনেকগুলো ওয়ে আছে। এইচটিএমএল ফাইল ডাউনলোড, এইচটিএমএল ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, অনেক কিছু। আমরা প্রথমটা, এই যে ফাইল একটা ডাউনলোড করব, এইটাতে ক্লিক করলাম। হয়ে গেছে এটা। আচ্ছা, নামছে। এখন আমি যদি, ও বলছে তুমি যদি মালিক হও এই ফাইলটা একটু আপলোড করে দেখো রুটের মধ্যে। রুটে, রুট আবার কি জিনিস? ওয়েবসাইটে তোমরা দেখছো না ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। আমি একটু সিপ্যানেল থেকে দেখাই। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোর কন্টেন্ট গুলা কোথায় থাকে, মানে কোর কন্টেন্ট বা রুট জায়গাটা কোনটা। আমরা যখন ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে নামিত না কি জানি, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকবা। ঢুকার পর এই যে নামিত, এইটাতে ঢুকার পর এই হইলো আমার রুট ফোল্ডার। এখানে 3টা ফোল্ডার থাকে, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। ডাব্লিউপি কন্টেন্ট বাদে এই 2টা ফোল্ডার, অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি ইনক্লুড এবং নিচের ফাইল যা দেখতেছো এগুলো সবগুলোকে বলা হয় কোর ফাইল। অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেসের মেরুদণ্ড বা স্ট্রাকচার বানাইতে হইলে এই ফাইলগুলো লাগবেই। আমরা যা কাজ করতেছি, একটা থিম আপলোড করতেছি, প্লাগইন আপলোড করতেছি, ওয়েবসাইট ডিজাইন করতেছি, এগুলা সব যায় হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে দেখছো যে তোমার প্লাগইন, যে কটা প্লাগইন আছে সব এখানে, দেখছো? তারপরে থিম, যে কটা থিম আছে সব এখানে।
তারপর যখন তুমি কোনো একটা ফাইল আপলোড করো, এটা আপলোড ফোল্ডারে যায়। তার মানে চেঞ্জেস যা হইতেছে সব ডাব্লিউপি কন্টেন্ট হইতেছে। বাকি যা ফাইল এগুলোকে বলা হয় কোর ফাইল। আচ্ছা, খুব ভালো। এখন আমরা এখানে আপলোড করে দিব, এইখানটাতে ছেড়ে দিব ফাইলটা। সি প্যানেলের এক্সেস আছে দেখে আমি এখান থেকে করতে পারতেছি, না থাকলে কি করবা? ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, দেখছো না? ফাইল ম্যানেজার প্লাগইন যদি না দেখে থাকো, প্লাগইনে যাবা। অনেক ক্লায়েন্ট তোমার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে শেষ, সি প্যানেলের অ্যাক্সেস দিবে না, বা ও জানেও না হয়তো বা। তখন তোমাকে এখান থেকেই কাজ করতে হবে। তো এখান থেকে ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে ফাইল আপলোড করতে পারি। তবে এই প্লাগইনটা রিস্কি, এটা হ্যাক হয় অনেক। তো এই প্লাগইন দিয়ে কাজ শেষ করার পর প্লাগইনটা ফালাই দিবা, ঠিক আছে? ইনস্টল অ্যাক্টিভেট করে রেখে দিলাম। এবার দেখো আমাদের এই যে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে গেলে ও আমাকে রুট ফোল্ডার দেখায় দিবে ডাইরেক্ট। দেখছো একই জিনিসই দেখতেছি না? সি প্যানেলে যা দেখছো তাই না? ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, এই ফাইলগুলো, হ্যাঁ। এইখানে আমি আমার গুগলের ফাইলটা আপলোড করে দিব। এই হচ্ছে সম্ভবত এই যে আপলোড, সিলেক্ট ফাইল, কি নামে ছিল, গুগল কিছু একটা নামে ছিল, দিলাম আপলোড করে, ঠিক আছে। এই যে চলে আসছে, তাই না? এবার ওকে গিয়ে বলি, ভাই এবার দেখো আপলোড করছি আমি, ভেরিফাই। ও এখন যদি ফাইলটা পায় বলবো আমি পাইছি ফাইলটা, ওনারশিপ ভেরিফাইড, ক্লিয়ার। গো টু প্রপার্টি, আমার কাজ শেষ। গুগলে 3 দিনের মধ্যে তোমার ওয়েবসাইট এখন ওই যে কস্টা লিখে সার্চ করলে গুগলে চলে আসবে। কিন্তু এই কাজটা করতে হবে, ক্লিয়ার। তো বেসিক্যালি সার্চ কনসোলে সাবমিট করা ছাড়াও অনেক কিছু আছে। আমরা সার্চ কনসোলে, এই ওয়েবসাইটে তো কোনো ট্রাফিক নেই, তাই না? এই জন্য সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে দেখাই, হ্যাঁ, ধরো developersjone.net বা কোডম্যানবিডিটাই দেখাই, codemanbd.com। তো এখানে দেখো এই যে সার্চ রেজাল্ট নামে যে অপশনটা আছে, এখানে গেলে আমরা দেখতেছি এটা হচ্ছে লাস্ট 3 মাসে দেখছো প্রায় 20,000 মানুষ ঢুকছে। এবং এই যে কোন দিন কত কত মানুষ ঢুকছে সেটাও দেখাচ্ছে। দেখছো ডেলি প্রায় 200-300 মতো ট্রাফিক। আচ্ছা, এরপর নিচের দিকে দেখো কি কি দিয়ে মানুষজন সার্চ করে, দেখো এই যে কোডম্যান বিডি লিখে 7,000 মানুষ ঢুকছে। কোড ম্যান স্পেস বিডি লিখে 700 মানুষ ঢুকছে। আর বানান ভুল করছে, দেখছো, কোড ও ডিই দেয় নেই, হ্যাঁ, কডম্যান বিডি লিখছে, তাও পাইছে সার্চে, তাও 300 মানুষ ঢুকছে। হ্যাঁ, এই যে কোড স্পেস ম্যান স্পেস বিডি এটা দিয়েও ঢুকে, সিএমবিডি দিয়েও ঢুকে। এছাড়াও আরো এই যে ফাইবার ইংলিশ টেস্টের আনসার আছে এখানে, এগুলো কি এই যে কিছু সাব ব্লক দিয়ে কিছু ট্রাফিক ঢুকতেছে, এক্সট্রা কিছু ব্লক। ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ দিয়েও মানুষ ঢুকতেছে। ডিডোস অ্যাটাক, ঠিক আছে, এটা দিয়েও র্যাঙ্ক করতেছে। তার মানে তুমি আসলে কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড দিয়ে তোমার ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছে এটা বুঝতেছো। আরো কিওয়ার্ড আছে এখানে, এই যে কোডম্যান ফিশিং, কোডম্যান বিডি, ওয়ার্ডপ্রেস কোর্স ইন বাংলাদেশ, এইচটিএমএল আনসার, ডিডোস অ্যাটাক, কোডম্যান বিডি ইথিক্যাল হ্যাকিং, এসইও কোর্স ইন বাংলাদেশ, ক্রিপ্টোগ্রাফি। ব্লগ লেখে কেন বুঝছো মানুষ? এই যে ব্লগ গুলাতে ধরো এই যে ডিডোস অ্যাটাক লিখে কেউ একজন সার্চ করলো মনে করো, হ্যাঁ, ডিডোস অ্যাটাক, তার মানে কি তার ইথিক্যাল হ্যাকিং নিয়ে একটা আইডিয়া ইচ্ছা আছে তার শিখার। তো ডিডোস অ্যাটাকের ব্লগে ঢুকবে। ও কিন্তু কোর্স নিয়ে কোনো প্ল্যান নাই, কোডম্যান বিডি চিনেও না জানেও না, ডিডোস অ্যাটাক লিখে সার্চ করছে, একটা ব্লগ পাইছে, এবং এই ব্লগটা তার খুব ভালো লাগছে, এবং সে কিন্তু দেখতে চাবে আরে ওয়েবসাইটে কি একটু দেখি তো। আচ্ছা, মানে ট্রাফিক কেমনে আসলে ডাইভার্ট হয় দেখো। আচ্ছা, এটা তো দেখি কোডম্যান বিডি ট্রেনিং দেয় ফ্রিল্যান্সিং এর উপর বাংলাদেশে। আচ্ছা, এদের ভিডিও টিডিও আছে, খুব ভালো। এরপরে সে দেখলো যে তার এই টপিকটা ইথিক্যাল হ্যাকিং এর উপর, এটাতে একটা কোর্সও আছে, দেখি দেখি তো ভিউ করি কোর্সটা। এই যে ট্রাফিক কিন্তু কনভার্ট হয়ে গেল। এইভাবে ব্লগ গুলো কেন লেখা বুঝছো? একটা ডাক্তারের একটা ট্রিটমেন্টের ব্লগ লিখে তার ওয়েবসাইটে ট্রাফিক আনে, আনার পর দেখবে আরে এ তো এই ট্রিটমেন্ট দেয়, ব্লগটা বুঝছো, রিলেটেড নিশে রিলেটেড ব্লগ গুলো এই জন্য। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম। এছাড়াও আরো অনেক রেজাল্ট দেখা যায়, যেমন পেজেস, কোন পেজে কত মানুষ ঢুকছে। হোম পেজে ঢুকছে 10,000, আর ডিডোস অ্যাটাক পেজে ঢুকছে 2,000, কোর্স পেজে ঢুকছে 1,400, বেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম একটা ব্লগে আসছে তোমার 730, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ব্লগে কত কত মানুষ ঢুকতেছে এটা আমরা দেখতে পাচ্ছি। কান্ট্রি, বাংলাদেশ থেকে 19,000, ইন্ডিয়া থেকে 300, পাকিস্তান থেকে 200, আমেরিকা থেকে এত, ঠিক আছে। ডিভাইস, ডেস্কটপ থেকে দেখছো, এখন ডেস্কটপ আর মোবাইল সমান সমান এখন।
মোবাইল রেসপন্সিভনেস দ্যাট মাচ ইম্পর্টেন্ট। গত 1.5-2 বছর আগেও মোবাইলের ট্রাফিক অর্ধেক ছিল ডেস্কটপ থেকে, আর এখন দেখো সমান হয়ে গেছে 10,000 10,000, বুঝছো? তার মানে মোবাইল দিয়ে যত মানুষ ভিজিট করতেছে, ডেস্কটপ দিয়ে তত। ডেস্কটপের পাশাপাশি মোবাইল দিয়েও প্রচুর মানুষ, কিছুদিন পর দেখবা ম্যাক্সিমামই মোবাইল দখল করে ফেলছে। ট্যাবলেটে আছে কিছু, ট্যাবলেট থেকে 93 জন ঢুকছে। ওকে, বুঝলাম আমরা। তো এরকম কিছু ডাটা পাওয়া যায় সার্চ কনসোলে। আসলে আমাদের যে এসইও এক্সপার্ট ও ঢুকে ঢুকে দেখে, আরে এই ব্লগটা তো র্যাঙ্ক করতেছে, এটা একটু ভালো করার ট্রাই করি, এই ব্লগটা কেন র্যাঙ্ক করতেছে না, একটু কিওয়ার্ড টিওয়ার্ড চেঞ্জ করে দেখি। ব্যাপারটা বুঝছো? ধরো 10টা ব্লগ লিখছে, 2টা বা 3টা ব্লগ র্যাঙ্ক করছে, বাকিগুলো কেন র্যাঙ্ক করতেছে না? ও তো দেখতেছে কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতেছে, বাকি ব্লগ গুলো কেন র্যাঙ্ক করতেছে না, সে কাজ করবে। অফ পেজ এসইওর কাজ সেগুলো। আচ্ছা, এখন আমাদের একটা ছোট জিনিস বাকি আছে, উইচ ইজ সাইট ম্যাপ। সাইট ম্যাপ কি জিনিস? আচ্ছা, জেনারেলি যদি আমরা এই যে বডি বিল্ডিং বা কিছু লিখে সার্চ করি, আমরা কি দেখি? একটা ওয়েবসাইটের লিংক, একটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। ওয়েবসাইটের লিংক, টাইটেল, মেটা ডেসক্রিপশন। ওয়েবসাইটের লিংক, টাইটেল, মেটা ডেসক্রিপশন, তাই না? আচ্ছা, এখন তোমরা কোডম্যান বিডি বা কোনো কোম্পানির ক্ষেত্রে সাইট ম্যাপ গুলো কেমন দেখো। এখানে ওয়েবসাইটের লিংক, টাইটেল, মেটা ডেসক্রিপশন বাদেও এইখানে কিছু এক্সট্রা জিনিস ফিচার দেখতেছো না? DDoS অ্যাটাক, ইথিক্যাল হ্যাকিং, আওয়ার পপুলার অনলাইন কোর্স, ইথিক্যাল হ্যাকিং, ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স। এই পেজগুলোতে বেশি মানুষ ভিউ করতেছে, দ্যাটস ওয়াই এগুলাকে সামনের দিকে এভাবে আছে। এটাকে বলা হয় সাইট ম্যাপিং করা, বুঝছো? এক্সট্রা না? লাভ হলো না আমার? সিমিলার দেখবা ফেসবুক লিখে সার্চ করলেও এরকম অপশন আছে। ফেসবুকে লিখে সার্চ করলে কি আসবে? অ্যাড লাইব্রেরি, জয়েন ফেসবুক, ফেসবুক লগ ইন। তাহলে এই যে এক্সট্রা যে জিনিসগুলো পাইতেছো, এটাকে সাইট ম্যাপ বলা হয়। সো লেটস সি হাউ টু ডু সাইট ম্যাপ। তোমরা শুধুমাত্র সাইট ম্যাপ লিখে একটু গুগল করবা, একটা ওয়েবসাইট পাবা, ওয়েবসাইটের নাম হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপস। ও তোমার সাইট ম্যাপিং করে দিবে। তোমার ওয়েবসাইটে যে কটা পেজ আছে সেই পেজগুলোকে সে সাইট ম্যাপিং করে দিবে। তাইলে আমার কি করা লাগবে? খালি ওয়েবসাইটের লিঙ্কটা দাও, বাকি কাজও করে দিবে। স্টার্ট। আমি কিন্তু অন পেজে অনেক ডিটেলে দেখাইছি। ম্যাক্সিমামে অন পেজে কি করে, কিওয়ার্ড আর টাইটেল পুশ করে শেষ মনে করো অন পেজ। আসলে কিন্তু এই যে অন পেজে কিন্তু এরকম অনেক ছোটখাটো জিনিস আছে, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে ক্লায়েন্টকে আজকে যা শিখলাম এটার উপরে এটা সার্ভিস দিতে পারো, অন পেজ এসইও ফর ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে? ডান হয়ে গেছে? না হয়নি, এখন হইতেছে। 10টা পেজ স্ক্যান হয়েছে। এবার বলো, অনেক পেজ, 24টা পেজ, 25টা পেজ। আচ্ছা, তোমরা যখন থিম ইনস্টল করো বাই ডিফল্ট ডেমো ইম্পোর্ট করলে অনেক পেজ চলে আসে না? 40-50টা সব ফালাই দিবা, যেটা লাগবে ওগুলো বাদে সব ফালাই দিবা, নাহলে এরকম পেজ ক্রল হয়ে যাবে সার্চ কনসোলে। ঠিক আছে? ভিউ সাইট ম্যাপ, ডাউনলোড সাইট ম্যাপ। একটা ফাইল ডাউনলোড হয়েছে, এটা ফোল্ডারে রাখি, হ্যাঁ। মানে আগে একটা ফাইল ছিল তো এই জন্য ওয়ান আসছে, ওয়ানটা ফালাই দিলাম, হ্যাঁ। ওকে, ফাইলের নাম কি? সাইট ম্যাপ ডট এক্সএমএল। ভেরি গুড। এবার আমার এই সাইট ম্যাপটাকে ওই ফাইল ম্যানেজার দিয়ে আবার এই রুটে আপলোড করা লাগবে। আপলোড, সিলেক্ট ফাইল। এবার সাইট ম্যাপটার প্রমাণ দিতে হয় হচ্ছে সার্চ কনসোলের ভিতরে। এই সার্চ কনসোলে বাম দিকে দেখো সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। এখানে গিয়ে ওরে বলে দিতে হবে ফাইলটার নাম। ও, সরি সরি। সাইট ম্যাপ এখানে কি দিব? ফাইলের নামটাতে সাবমিট করে দিব, যদি পায় ও বলবে সাকসেস পাইছি। এই ডান।
26টা পেজ ডিসকভার করা আছে, সাকসেস, শেষ। আস্তে আস্তে সাইট ম্যাপিং হয়ে যাবে। সাইট ম্যাপিংটা একটু টাইম লাগবে কিন্তু, সাইট ম্যাপিং আসতে মোটামুটি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত টাইম লাগবে। কিন্তু মানে এই ওয়েবসাইটে চলে আসবে, কমিউনিটি লিখলে যে কমিউনিটি.com, এটা চলে আসবে, কিন্তু সাইট ম্যাপিংটা একটু স্লো হয়। আচ্ছা, সাইট ম্যাপিং তো ভাই, আমাদের যারা ভিজিটর আছে তাদেরকে তাদের উপর ডিপেন্ড করে, ওয়েবসাইটে ট্রাফিক আসার পরে আস্তে আস্তে সাইট ম্যাপ হয়। ঠিক আছে, কোন কোন পেজে মানুষজন বেশি ভিজিট করতেছে ওগুলো র্যাঙ্ক। আচ্ছা, এবার আমাদের একটা প্লাগইন লাস্ট, উইচ ইজ গুগল। গুগলের একটা প্লাগইন ইউজ করবো, সাইট কিট। আচ্ছা, আমরা এই যে সাইট ম্যাপ, সরি, আমাদের এই যে সার্চ কনসোলের জিনিসগুলা দেখতে গেলে সার্চ কনসোলে ঢুকতে হয় না? এই ঝামেলাটা যদি আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখতে পাই ভালো হয় না? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমি এখানকার সমস্ত ডাটা রিপোর্ট সব দেখতে পাবো। প্লাস গুগল অ্যানালাইটিক্স নামে একটা জিনিস আছে, নাম শুনছো না? গুগল অ্যানালাইটিক্স কি করে, রিয়েল টাইম ডাটা দেয়। এখন কয়জন মানুষ আছে, কোন কোন পেজে এখন কয়জন ভিজিট করতেছে আমরা দেখতে পাবো, এবং তারা কোথা থেকে আসছে সেটাও দেখতে পাবো। ঠিক আছে, কোন পেজ থেকে কোন পেজে শিফট করছে ওইটাও ইনস্ট্যান্ট দেখাই দিব তুমি। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কাজ। আচ্ছা, তো অ্যানালিটিক্সটা আমরা কোথা থেকে পাই? পেমেন্ট প্ল্যাটফর্ম। আমি জাস্ট কর্মী অ্যানালিটিক্সটা দেখাই, তাহলে তোমরা অ্যানালিটিক্সের আইডিয়া পাবা। সার্চ কনসোলে বলতেছে যে গত 1 মাস বা 3 মাসের রিপোর্ট, ইনস্ট্যান্ট রিপোর্ট কিন্তু নাই। কিন্তু তুমি এখানে দেখো, একটু ডিটেল আর সোজা হিসাব, সার্চ কনসোল থেকে আর একটু ডিটেল জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, লাস্ট 1 মাসে 2.3, এ দেখো, লাস্ট 30 মিনিটে অ্যাক্টিভ ইউজার 10 জন, 9 জন, এখন একজন মনে বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হইতে পারে, হ্যাঁ। 5 মিনিট আগে 5 মিনিট আগে একজন ছিল, 6 মিনিট আগে একজন ছিল। আচ্ছা, আমরা এই ভিউ রিয়েল টাইমে গেলে আমরা এখন দেখতেছি লাস্ট 30 মিনিটে 9 জন আছে, লাস্ট 5 মিনিটে একজন, হয়তো আমি আর কি, হ্যাঁ। এটা কোথেকে, ঢাকা, ঢাকা থেকে একজন ছিল, সাভারে কিন্তু, হ্যাঁ, সাভার। সিলেটে আছে একজন, চট্টগ্রাম থেকে 2 জন। ঠিক আছে, এখন এরা কই থেকে আসছে? এই যে গুগল থেকে ঢুকছে 2 জন। তো ট্রাফিকের সোর্সটা কি ছিল? ঠিক আছে, অনেক সময় ফেসবুক থেকে ঢুকে সেগুলোকে ডাইরেক্ট বলে, ডাইরেক্ট, সরি ডাইরেক্ট হচ্ছে, সরি, কোডম্যানবিডি.com লিখে ডাইরেক্ট ঢুকছে, সার্চ না। একটা হচ্ছে কোডম্যানবিডি লিখে রেজাল্টে আসছে, তারপরে ঢুকছে। আর একটা হচ্ছে ডাইরেক্ট কোডম্যানবিডি.com এ ডাইরেক্ট লিখছে, ওটাকে ডাইরেক্ট বলতেছে। আর গুগল থেকে বোঝাচ্ছে কোনটা, ওই যে কোডম্যানবিডি লিখে তারপরে ঢুকছে। আচ্ছা, এবার কোন পেজে কজন ছিল? এই যে এই সবাই হোম পেজে ঢুকে বসে আছে। কোর্স পেজে ছিল 4 জন, কন্টাক্ট পেজে আমাদের সাথে কন্টাক্ট করার ট্রাই করতেছে 2 জন। তাহলে একটা মজার ডাটা পাওয়া যাইতেছে না এখানে? আচ্ছা, পেজ ভিউ হইছে এই যে 17টা পেজ ভিউ, অর্থাৎ এই 9 জনে কিন্তু 17টা পেজে গেছে টোটাল, এই যে 18টাতে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ইউজার এঙ্গেজমেন্ট, 7 জন ইউজার অন্যান্য পেজে এঙ্গেজ হয়েছে। ফার্স্ট ভিজিট 4 জন, মানে জীবনে প্রথমবার 4 জন ঢুকছে। অনেকে আছে না, তুমি একবার ঢুকছো, আবার পরশুদিন ঢুকলা, তোমাকে তখন সেকেন্ড ইউজার তুমি। আর প্রথমবার ফার্স্ট ভিজিট 4 জন, দেখছো? অনেক ডিটেল ডাটা না? এই হচ্ছে অ্যানালাইটিক্স। এছাড়াও এখন 10 জন হয়ে গেছে। তোমার ঢুকো না, 2 দিন মোবাইলে ঢুকো, দেখবা অনেক হয়ে গেছে। এটা সব ডিরেক্ট হবে, হ্যাঁ। আমি যদি আমার কয়েকটা জিনিস করি, আমার সাথে দেখি গাড়ি যাবে। হ্যাঁ, বাড়বে, আমার পোর্টফোলিও জয়েন করাইতে হবে। বাড়বে, একটু সময় দাঁড়ান। লাগবে ওই। আচ্ছা, তোমরা ঢুকতে থাকো, আমরা আবার আসতেছি একটু পরে। আচ্ছা, ইউজার অ্যাকুইজিশন নামে একটা জিনিস আছে, অর্থাৎ ইউজাররা কোত্থেকে অ্যাকুইজিশন হয়েছে, দেখছো? এই দেখো, আমাদের অর্গানিক সার্চ থেকে ঢুকছে, ডাইরেক্ট ঢুকছে 5,000, অর্গানিক সার্চ থেকে 3,000, অর্গানিক সোশ্যাল মানে ফেসবুক.com এ ধরো আমাদের কোথাও কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট ওই ফেসবুক থেকে লিঙ্কে ঢুকছে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, আমি ক্লাস আছে, একটু পরে বন্ধ, ক্লাসে ক্লাসে। অর্গানিক সোশ্যাল, অর্গানিক ভিডিও,
রেফারাল বা পেইড সোশ্যাল মানে অ্যাড থেকে যেগুলো আসে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আসলে এখানে অনেক ডিটেল ডাটা পাওয়া যায়। দিস ইজ কল অ্যানালিটিক্স। অ্যাক্টিভ ইউজার এখন 9 জন, কমে গেছে কিছু, আরো অনেকে বের হইছে, একটু টাইম লাগে আপডেট হইতে। আচ্ছা, আমি কানেক্ট করাটা এই জিনিসটা কানেক্ট করার জন্য আমার সাইট কিট লাগবে। ঠিক আছে, এই যে বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা, তাইলে আমাদের একটা প্লাগইন লাগবে। এই যে গুগল অ্যানালিটিক্স আমি এখন কানেক্ট করে দিতেছি, দেখো। প্লাগইনটার নাম সাইট কিট। এই দেখো, বাই গুগল দেখে নিবা। তাহলে সার্চ কনসোলের ডাটা এবং অ্যানালিটিক্স এর ডাটা আমি ড্যাশবোর্ডে দেখতে পাবো আমার। এই জন্য এই প্লাগইনটা দিচ্ছি। এই যে দেখো, স্টার্ট সেটআপ। অলরেডি ভেরিফাইড। কোনটা কোনটা ভেরিফাইড? ওই যে সার্চ কনসোল, এই জন্য বলতেছে অলরেডি ভেরিফাইড। নেক্সট, অ্যালাউ। ড্যাশবোর্ডে দেখাবে অ্যালাউ, এটা যা আছে সব অ্যালাউ অ্যালাউ করে নেক্সট দিতে থাকবে। এই যে এখন গুগল অ্যানালিটিক্স সেটআপ হচ্ছে। এই যে অ্যানালিটিক্স, ভালো করে দেখো, এখানে শুধুমাত্র সেটআপ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা, আর কিছু করার দরকার নেই। অ্যাকাউন্টের নাম কস্ট্রা হয়ে গেছে। এয়ার তুষার, এই হলো সাইট। এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব, ধরাই দিব, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, পারবা না? এটা আমি আর দেখালাম না, কারণ ওখানে আমার সার্চ করছিল অনেক সাইট আছে আরো। আচ্ছা, করে ফেলি, পরে ডিলিট করে দিব। কান্ট্রি আমেরিকায় ধরা দিবা। বাংলাদেশ অপশনটাকে আনছে, আনছে। আচ্ছা, বাংলাদেশ টিক দিলাম, আই একসেপ্ট টিক দিলাম, আই একসেপ্ট, গো টু মাই ড্যাশবোর্ড, শেষ। তাহলে দেখো, এখানে দেখো তোমার এখন যেহেতু ট্রাফিক নেই, এখানে দেখাচ্ছে না। এখানে এরকম গ্যাদারিং ডাটা, এই ডাটাগুলো দেখাবে এখানে এরকম। চ্যানেল, কোন কোন চ্যানেল এখানে গোল করে দেখাবে। ডাইরেক্ট, অর্গানিক, ফেসবুক, সোশ্যাল। লোকেশনে গেলে লোকেশন দেখাবে কোন কোন দেশ থেকে। ডিভাইসে গেলে মোবাইল আর সব দেখাবে, ঠিক আছে। আর নিচে কোন কোন পেজ ভিউ, তার নিচে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ কনসোলে আসতেছে, সব তুমি একবার এই পেজ থেকে পেয়েছো, ঠিক আছে। তাইলে এই সার্চ সাইট কিটে গেলে এই জিনিসটা পাবা। তাইলে এই হলো আমাদের মোটামুটি অন পেজ এসিওর কাজ। প্রত্যেকটা পেজ এক র্যাঙ্ক মেতে আমাদের ঠিকঠাক ভাবে প্রত্যেকটা পেজের টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন দিয়ে আমাদের পুরো গ্রিন 80+ তুলতে হবে। 2 নম্বরে সাইট কি দিলাম, স্কিমা মার্কআপ, ক্লিন টক, এসইও স্প্যান, এই তিনটা ক্লিয়ার করার পর সার্চ কনসোল, সাইট ম্যাপে দিলাম, সাইট ম্যাপ। সার্চ কনসোল, সাইট ম্যাপের পর 6 নম্বর পার্ট হচ্ছে এই গুগল সাইট। এই 6টা পার্ট কমপ্লিট করে দিয়ে চলে আসবা, কাজ শেষ। এখন ক্লায়েন্টের কাজ বুঝা দেওয়ার সময় এই এ আর তুষার, এটা তো তোমার জিমেল দিয়ে করছো। ক্লায়েন্টের বলবা, ঠিক আছে তুমি তো সময় দিতে পারো নাই, তোমার জিমেলটা খালি দাও, আমি তোমাকে ওনারশিপ ট্রান্সফার করে দিতেছি। এখন এই যে সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পর এ দেখো ইউজার এন্ড পারমিশন, ঠিক আছে, অ্যাড ইউজার। তো আমি ধরো এটা ক্লায়েন্টের ইমেইল দিয়ে দিলাম, এবং তার পারমিশন থাকবে ওনার, অ্যাড করে দিছি। এন্ড ক্লায়েন্টে বলবো, ভাই তুমি মেল চেক করো। ভেরি গুড। আমি এখন আমার মেল চেক করতেছি, ধরো আমি ক্লায়েন্ট।
এই যে সার্চ কনসোলে আমাকে একটা ওনারশিপ দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই ওনারটা হচ্ছে আমরা এই ইউআরএলটা কভার এড ইউজার, এক ক্লিকে চলে আসার কথা পাচ্ছি। না, এটা জানা। যেহেতু সার্চ কনসোল এখানে আছে কিনা, এই যে ডাইরেক্ট চলে আস। ওকে, এই যে নামিত। এখন ক্লায়েন্টে বলো তুমি পাইছো, ও বলবে হ্যাঁ পাইছি। এবার তুমি নিজে নিজে রিমুভ করে দাও, এই যে দেখো। নিজে নিজে রিমুভ করা যায় না কেন? আচ্ছা, ক্লায়েন্টে বলবো আমার একটু রিমুভ করে দাও। আচ্ছা, এখানে একটু ভেরিফাই করতে হবে ওকে আবার। ভেরিফাইড ওনার ছাড়া ডিলিট করতে দিচ্ছে না। তাহলে ও ওই গুগল ফাইলটা ডাউনলোড করে সাইটে আপলোড করে ভেরিফাই করে দিবে, এটা একটু ওর সাথে জুমে বসে করে দিবে আর কি। ও এখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে ওই গুগলের ফাইলটা আবার আপ করবে, আপ করে ভেরিফাই করলে ও ভেরিফাইড ইউজার হয়ে যাবে। তারপর তুমি নিজেকে নিজে রিমুভ অ্যাক্সেস করে দিবা, শেষ। ঠিক আছে। তো এই হইলো ব্যাপার স্যাপার। আমি এখন এই প্রপার্টিটাই ডিলিট করে দিতেছি, কারণ গুগলে র্যাঙ্ক করে ফেলাইলে ক্লায়েন্ট আবার খেপে যাবে। কারণ এটা আমাদের একটা সাইটে করা হয়েছে, পরবর্তীতে ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের ডোমেনে ট্রান্সফার করে আমরা এসইও করব। তো আমি এই পুরো প্রপার্টিটা দেখছো, এই যে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অনেক সময় ঝামেলা হইতে পারে না তোমাদের? সাইট আগে একভাবে বানাইছো, 1 বছর পর মনে হয়েছিল যে আরেকটু সুন্দর করে বানাই, তারপর নতুন করে সাবমিট করবা, তাহলে দেখো রিমুভ প্রপার্টি দিয়ে রিমুভ করে দেয়, আবার নতুন করে সাবমিট করো, তাই হবে। প্রপার্টি রিমুভ করছি, ক্লায়েন্ট যাতে ঝাড়ি টাড়ি না মারে, আমরা কিছু প্লাগইন ট্লাগইন ফাইল টাইল দিছি, এগুলো একটু ফেলে দিই না, পোস্ট ছিল একটা, এসে নিয়ে গেলাম। আর সাইট কিটটা ফালাই দিতে হবে। র্যাঙ্ক ম্যাথ ট্যাঙ্ক ম্যাথ থাক, এগুলো ওইখানে গিয়ে কাছে লাগে। র্যাঙ্ক ম্যাথ থাক, র্যাঙ্ক ম্যাথটা ওই সাইডে ক্লায়েন্টের সাইডে যখন নিবো তখন তো লাগবেই। সাইট কিটটা তো এই জিমেল দিয়ে কানেক্ট করে, এই জন্য ফালাই দিচ্ছি। আচ্ছা, তো এই হলো আমাদের এসইওর কাজকর্ম। তো আমরা আসো, আজকে তোমাদের 284 + 58, তাই না? তোমরা কি করবা, তোমরা যে সমস্ত এসইওর কাজগুলো করছো ওগুলো স্ন্যাপ নিবা। সার্চ কনসোল, সাইট কি, সব ছবি নিয়ে নিয়ে একটা গুগল ডকের মধ্যে, বলো। হুম? ও, ওইটা হচ্ছে গুগল মাই বিজনেস, ওটা ব্র্যান্ডিং এ দেখাবো আমি। তোমার ব্র্যান্ডিং ক্লাস করতেছো না? আবার ওয়ার্ডপ্রেস এসইও, সার্চ কনসোল, সাইট ম্যাপ। পোর্টফোলিও অথবা যে কোনো ওয়েবসাইটের এসইও করে স্ন্যাপ সাবমিট ইন আ গুগল ডক, মানে ডকের মধ্যে ছবিগুলো দিয়ে দিবা, ছবি দিয়ে ডকটা সাবমিট করে দিবা। নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও রেডি করবা বা কোনো একটা ক্লায়েন্টের সাইট ক্লোন করবা।
ক্লোন করে ওই অনুযায়ী তুমি তোমার মতো করে কিওয়ার্ড রিসার্চ করবা, সব কাজকর্ম করে ছবি নিয়ে নিয়ে জমা দিবা, কারণ আমি তো সাইটের ভিতরে ঢুকে আর দেখতে পারবো না, তাই না? এই জন্য তুমি যে কাজগুলো করছো ওগুলো স্ন্যাপ গুলো দিবা। ঠিক আছে, আমি ক্লাসে ভিডিও দিয়ে দিতেছি। কার কোনো কোশ্চেন আছে অনলাইনে?